হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসসিআই কম্পিটিটিভ। বিএসএসসিআই কম্পিটিটিভে তোমাদের সকলকে স্বাগত জানাই। একটি সরকারি চাকরির লক্ষ্যে আমরা প্রত্যেকে খাটছি, প্রত্যেকে দৌড়চ্ছি, প্রত্যেকে প্রতিনিয়ত পড়াশোনা করছি, স্বার্থ ত্যাগ করছি একটা সাফল্যের আশায়। এবং বিএসএসসিআই তোমার সেই সাফল্যকে এগিয়ে রাখার জন্য সর্বদা তোমার সঙ্গে চেষ্টা করছে তোমাকে এগিয়ে রাখতে। তো আজকে আমরা আমাদের ফ্রি ওয়েবিনারের তৃতীয় পর্বে এসে উপস্থিত হয়েছি এবং আজকে থার্ড ডেতে আমাদের সঙ্গে আছেন আমাদের সকলের প্রিয় অর্ণব স্যার। অর্ণব স্যার আজকে তোমাদেরকে রিজনিং এর ক্লাস নেবেন। আমরা সবাই জানি যে রেলের যে সিলেবাস সেখানে কিন্তু ম্যাথসের সঙ্গে সঙ্গে রিজনিং একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো যারা অঙ্ক রিজনিংকে খুব ভয় পাও, কঠিন মনে করো, আমার মনে হয় তারা আজকের এই ক্লাসটা খুব মন দিয়ে করো। খুব কঠিন জিনিস আমি শিখছি এরকম ভাবার কোনো ব্যাপার নেই। খুব সহজ বিষয়, কিন্তু সহজভাবে আমাদের সামনে উপস্থাপন করা হয় না, যে কারণে বোধহয় কঠিন লাগে। এটা একদম আমার নিজের সব সময় মনে হয় কোনো বিষয়ই কঠিন নয়। যদি আমরা সঠিকভাবে বুঝতে পারি, সঠিকভাবে বোঝানো হয়, তাহলে সমস্ত কঠিন বিষয়কেই আমরা জয় করতে পারি। তাই আজকে রিজনিংকে জয় করার লক্ষ্যে আমরা শুরু করব আমাদের পথ চলা। এবং জানিয়ে রাখি যে রিজনিং পরীক্ষার ক্ষেত্রে, শুধু যে রেলের ক্ষেত্রে তা নয়, রেলের পাশাপাশি এসএসসি, এমটিএস থেকে শুরু করে যত যাবতীয় কম্পিটিটিভ এক্সাম, তার রেসপেক্টে রিজনিং ঠিক কতটা লাগে, কি তার সিলেবাস, সেই সম্পর্কে একটা সম্যক ধারণা তোমরা কিন্তু আজকের ক্লাস থেকে পাবে এবং বুঝতে পারবে যে রিজনিং এর গুরুত্বপূর্ণ ভূমিকাটা তোমাদের লাইফে ঠিক কতটা। শুধু পরীক্ষা পাশ করার জন্য নয়, জীবন যুদ্ধে প্রতিদিনের লাইফের প্রত্যেক দিনের কাজে কিন্তু প্রতিনিয়ত আমাদের বিভিন্ন রিজনিং করতে হয় নিজেদের অজান্তেই। তাই জীবনের সেই পাঠও শেখা হোক আজকের এই ক্লাস থেকে। সো আমি আর বেশি দেরি করব না, আমি বিএসএসসিআই স্বাগত জানাচ্ছি অর্ণব স্যারকে এবং অনুরোধ করছি আজকের ক্লাস শুরু করার জন্য। স্যার। ধন্যবাদ স্যার আপনাকে। আর যেখানে স্যার শেষ করলেন সেখান থেকেই আজকে আমি শুরু করব। তো প্রত্যেকে কাছে একটাই অনুরোধ আমার, প্রত্যেকে আজকের ক্লাসটাকে অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে। অ্যাক্টিভ শব্দের অর্থ হচ্ছে যে শুধুমাত্র তোমরা ক্লাসটা দেখছো এমনটা যেন না হয়, তোমাদের ক্লাসের সাথে সাথে তোমরা আশা করি খাতা পেন নিয়ে বসেছো। কারণ শুরুতেই একটা কথা বলে রাখি যেটা খুব ইম্পর্টেন্ট হবে। আজকে তোমরা শুধুমাত্র যারা ফ্রেশার্স আছো তারা নয়, যদি কেউ 2-3টে এক্সাম দিয়েও থাকো তাদের জন্য একটা এই সেশনটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আজকের সেশনের পরে তোমরা মিনিমাম 2 নম্বর বা ম্যাক্সিমাম 6 নম্বর পর্যন্ত কিন্তু এখান থেকেই নিয়ে যেতে পারো, শুধুমাত্র একটা সেশন থেকে। তো সেই জন্য বলবো মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে। রিজনিং সম্পর্কে যদি কারোর কোনো ধারণাও না থাকে, সে কিন্তু এই রিজনিং ক্লাসের পর অন্তত রিজনিং কি জিনিস সেটা কিন্তু উপলব্ধি করতে পারবে। তো মনোযোগ সহকারে আমার ক্লাসটা শুনবে, প্রত্যেকটা খুঁটিনাটির জায়গা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এবং যখন আমি ক্লাসটা করাবো তোমাদের ফার্স্ট অ্যাটেনশন থাকবে আমি কোনটা বলছি, কি বলছি তার উপর। ঠিক আছে, তো শুরু করা যাক। সবাই আশা করি আমার ক্লাসটাকে ভালো করে মনোযোগ সহকারে দেখবে। চলো, সো তোমরা পুরো স্ক্রিনের দিকে ফোকাস করো। দেখো, জাস্ট আমি আমরা ফার্স্টে যেটা ডিসকাস করব এই সেশনে সেটা হচ্ছে যে আমাদের সামনে এনটিপিসি এক্সাম আছে। তো এনটিপিসি এক্সামে আমাদের রিজনিং যে চ্যাপ্টারটা আছে সেটা কতটা গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ শব্দের অর্থ হচ্ছে একটা পরীক্ষা ক্লিয়ার করার জন্য, কাট অফ ক্লিয়ার করার জন্য, চাকরির দোরগোড়ায় পৌঁছানোর জন্য এই সাবজেক্টটার কতটা ভূমিকা রয়েছে। তো সেটাকে যদি আমরা না জানি তাহলে কি অবস্থা হবে, পরীক্ষা হলে 1 নাম্বার, 2 নাম্বার, 0.5, 0.25 এরকম নাম্বারের জন্য কিন্তু আমরা পরীক্ষা হল থেকে ফিরে আসবো, মানে আলটিমেটলি সাকসেসটা হবে না। তাই পরীক্ষার খুঁটিনাটি না জেনে, পরীক্ষার সিলেবাস এবং তার গতি প্রকৃতি না জেনে যদি আমরা সেই পরীক্ষাটা দিতে যাই, একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা কিন্তু তোমরা সম্মুখীন হতে পারো। যদি কেউ প্রথমবার এক্সাম দিতে চাও তার জন্য তো এই সেশনটা খুবই গুরুত্বপূর্ণ। যারা একাধিকবার এক্সাম দিয়েছো তাদের জন্য কিন্তু খুব হেল্পফুল হবে।
যেমন আমাদের যে এনটিপিসি এক্সামটা আছে, তোমরা যদি ভালো করে দেখো, আমি তোমাদেরকে শুধুমাত্র আইডেন্টিফাই করার চেষ্টা করছি যে রিজনিং এর ভূমিকাটা কি। তো রিজনিং যে টপিকটা রয়েছে তোমরা যদি ভালো করে খেয়াল করো, এখানে তোমাদের ম্যাথ এবং রিজনিং সিবিটি 1 এর মধ্যে এবং তার সঙ্গে জিএসটা রয়েছে। তোমরা যদি ওয়েটেজ দেখো, টোটালি 100খানা কোয়েশ্চেন হয়, 40টা জিএস থেকে আসে, ম্যাথ থেকে 30টা, রিজনিং থেকে 30টা। আর সব মিলিয়ে এখান থেকে যেরকম 100খানা কোয়েশ্চেন আছে, সেরকম 100 মার্কসও আছে। 90 মিনিট মানে 1.5 ঘন্টা তোমাদের কাছে টাইম পাওয়া যায়। তোমরা একটা জিনিস ভালো করে জানো, ম্যাথ এবং রিজনিং জায়গাটা অত্যন্ত মানে একটা যেটাকে সীমাবদ্ধ করা যায়, এবং রিজনিং আর ম্যাথ এমন একটা জায়গা যেখানে শিওর শট স্কোর করা যায় কোনো কনফিউশন ছাড়াই, খুব তাড়াতাড়ি। তো সেই রকম রিজনিং যেহেতু আমাদের এখানে 30টা কোয়েশ্চেন দিচ্ছে একটা পরীক্ষায়, তো রিজনিং রিজনিং কতটা ইম্পর্টেন্ট হয়ে যায় একটা পরীক্ষাকে ক্লিয়ার করার জন্য, সেটা আশা করি বলার অপেক্ষা থাকে না। তো আমাদেরকে এই 30টা নাম্বার ফুল পেতে হবে, এটা টার্গেট নিতে হবে। কারণ আমরা জানি না কোন প্রশ্ন টাফ আসবে, কোন প্রশ্ন সোজা আসবে, কিন্তু এটুকু জানি আমরা যদি রিজনিং ঠিক মতো করে যাই, তাহলে রিজনিং এ 30টা কোয়েশ্চেন আমরা 30টা সঠিক অ্যান্সার করে আসতে পারবো। এখানে নেগেটিভ মার্কস কত থাকে? 1/3। তাহলে যেখানে নেগেটিভ পাওয়ার সম্ভাবনাই একেবারে 0, তো সেখানে যদি আমরা শিওর শট হিট করতে পারি, তাহলে আমাদের কিন্তু সাকসেস রেটটা অনেক বেড়ে যাবে। আচ্ছা, যদি আমরা দেখি সিবিটি 2 এর ক্ষেত্রে, তো এখানে জাস্ট নাম্বারের সংখ্যা চেঞ্জ হয়ে যায়, কিন্তু দেখো ওয়েটেজ সেই 35টা কোয়েশ্চেন এখানে রয়েছে, আর 120 মার্কসের মধ্যে 35 মার্কস তোমরা যদি দেখো সেটা রিজনিং থেকে আসছে। তাহলে বলার অপেক্ষা থাকে না যে রিজনিং এবং ম্যাথ কতটা গুরুত্বপূর্ণ পুরো তোমাদের এনটিপিসি ক্লিয়ার করার জন্য, সেখানে রিজনিং একটা ভাইটাল রোল প্লে করছে। তাহলে আমাদের প্রিলিমসে কি থাকছে? 100খানা কোয়েশ্চেন। আমাদের সিবিটি 2 যেটাকে মেন্স বলতে পারো, তো সেখানে থাকছে কিন্তু 120 মার্কসের কিন্তু তোমাদের জায়গা রয়েছে, 120 তোমরা এখানে স্কোর করতে পারো। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব যে স্যার আমরা তো এনটিপিসির পরীক্ষার কথা আপনি বলছেন, তো আমরা তো শুধুমাত্র এনটিপিসির পরীক্ষা দিই না, বা আমাদের একটা গভর্নমেন্ট চাকরি কিন্তু লক্ষ্য, তো আমরা কি করতে পারি? আমরা কি এনটিপিসির যে সিলেবাস সেটা কি পড়ে কি আমরা অন্যান্য এক্সামের পরীক্ষা দিতে পারি এবং সেগুলো ক্লিয়ার করতে পারি? তার জন্য একটা রূপরেখা তোমাদেরকে দিচ্ছি। দেখো, সিজিএল, এসএসসি সিজিএল সেন্ট্রাল গভর্নমেন্টের একটা এক্সাম, যেটা গ্রাজুয়েট লেভেলে কন্ডাক্ট করা হয়। ঠিক আছে, স্টাফ সিলেকশন কমিশন কন্ডাক্ট করে, তোমরা প্রত্যেকেই জানো, কম বেশি না জানলে জেনে নাও। এখানে আমরা টিয়ার 1 সিবিটি 1 সমার্থক শব্দ, যেরকম প্রিলিমস টিয়ার 1 এবং তোমাদের সিবিটি 1, এগুলো সবই সমার্থক, এগুলো প্রথম এক্সামটাকে ডিনোট করে। তো এখানে যদি তোমরা দেখো যে রিজনিং এর ভূমিকা কোথায়, তা দেখতে পাচ্ছ পুরো সেগমেন্টটা 4টে পার্টে ভাগ করা রয়েছে, 25টা করে কোশ্চেন আছে প্রত্যেক সেগমেন্ট থেকে। তো রিজনিং এও 25টা কোশ্চেন আছে। তার মানে রিজনিং কিন্তু বাকি সমস্ত টপিকের সঙ্গে সমতুল্য। আর তোমরা জানো, একটা সর্বভারতীয় স্তরে যে কম্পিটিশন হয়, সেই পরীক্ষায় যদি তোমাকে একটা ভালো নাম্বার বা ভালো মার্জিনে তোমাকে সেফ স্কোর নিয়ে বেরোতে হয়, তাহলে প্রত্যেকটা সেগমেন্টে ভালো স্কোর করতে হবে। তার জন্য রিজনিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, রিজনিং খুব স্কোরিং টপিক। ঠিক আছে, কারণ রিজনিং শব্দের অর্থটা তোমাদের যদি একটু বলি, রিজনিং শব্দের অর্থ হচ্ছে সাধারণ বুদ্ধিমত্তা। তো যখন কোনো টপিকের অর্থই সাধারণ বুদ্ধিমত্তা, তখন সেই টপিকটা ওইটুকু ডেভেলপ করলেই মানে তোমাদের কমপ্লিট হয়ে যাবে, এটুকু বলার অপেক্ষা রাখে না। আচ্ছা, তো এখানে তোমাদের দেখে নিতে পারো 100টা কোয়েশ্চেন আসে, প্রত্যেক কোয়েশ্চেনে 2 মার্কস করে আসে, 200 মার্কসের কোয়েশ্চেন হয়, টোটাল 1 ঘন্টা মানে 60 মিনিট, 1 ঘন্টা টাইম থাকে। ঠিক আছে, 0.50 এখানে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কস কিন্তু যায়, কাট অফ প্রতি বছর ভ্যারি করে। ঠিক আছে, আর এটা হচ্ছে এসএসসি সিজিএল এর টিয়ার 2 এক্সাম। আমরা অনেকেই না মানে প্রিপারেশন চলাকালীন না খেই হারিয়ে ফেলি, আমি অনেক ছাত্রকে দেখেছি এটা। তার কারণ কি, সবাই ভাবে স্যার প্রিলিমস কোয়ালিফাই করব। তো সত্যি কথা হলো, প্রিলিমস কোয়ালিফাই করে তোমার তো চাকরিটা কমপ্লিট হবে না, তাই না? তোমাকে প্রিলিমস কোয়ালিফাই করতে হবে, মেন্স কোয়ালিফাই করতে হবে, বা যে এক্সামের আরো স্টেজ আছে সেগুলো কোয়ালিফাই করতে হবে। কোনো এক্সামে তোমরা দেখবে টাইপিং টেস্ট দিতে হবে, কোনো এক্সামে তোমাদের আদার্স তোমাদের জিনিসগুলো রয়েছে সেগুলো দিতে হবে। তাহলে যদি আমরা দেখি যে এসএসসি সিজিএল এর ক্ষেত্রেও আমরা দেখতে পাবো যে এখানে মডিউল 2 তে মানে সেকশন 1 এর
মডিউল 2-তে তোমরা কিন্তু 30টা কিন্তু তোমাদের কাছে কোয়েশ্চেন তোমরা পেয়ে যাবে, প্রত্যেকটা কোয়েশ্চেনে 3 মার্কস করে আছে, মানে 90 তোমাদের কাছে নাম্বার শুধুমাত্র তুমি এই রিজনিং পড়ে কিন্তু তুলে নিতে পারো। কোথায়? সিজিএল টিয়ার 2-তে সেম সিলেবাস, সামান্য কোয়েশ্চেনের হেরফের হয়, পার্টিকুলার টপিকের টাফনেস বাড়ে, পার্টিকুলার টপিক থেকে বেশি প্রশ্ন পড়ে, কিন্তু ওভারঅল যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের কাছে একটা খুব দারুণ স্কোরিং জায়গা কিন্তু আমাদের জিআই বা আমাদের কাছে রিজনিং। ঠিক আছে, জিআই শব্দের অর্থ, জিআই শব্দের পুরো নাম হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স, সাধারণ বুদ্ধিমত্তা। বিভিন্ন সময় এই সাবজেক্টটাকে বিভিন্ন নামে অভিহিত করা হয়, চিন্তার কোনো কারণ নেই, সবই সমার্থক। ঠিক আছে, এরপরে আমরা যেটা চলে আসবো সেটা হলো, এরপরে তোমরা দেখতে পাবে যে সিজিএল এর তোমাদের টিয়ার 2-তে আমরা দেখতে পাই যে একটা কোয়ালিফাইং পার্ট আছে, যেখানে আমাদের কম্পিউটারের এক্সাম দিতে হয় 20টা প্রশ্ন 60 মার্কস, এবং তার সঙ্গে টাইপিং টেস্টও রয়েছে কিছু কিছু পোস্টের জন্য। আর টিয়ার 2-তে জেএসও আর স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর তোমাদের গ্রেড 2-র জন্য আলাদা এক্সাম হয় একটা স্ট্যাটিস্টিক্সের 200 মার্কসের, সেটা দিতে হয়, এটা আমি বাদ রাখলাম। এবার আসছে তোমাদের 12th লেভেলে যে এক্সামটা কন্ডাক্ট করে এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশন, সেটা হচ্ছে সিএইচএসএল। ঠিক আছে, তো এখানে এটাও দুটো টিয়ারে কন্ডাক্ট করা হয়। তোমরা যদি একবার দেখো এখানে রিজনিং এর ওয়েটেজটা, তাহলে তোমরা ভালোভাবে দেখতে পাবে যে 4টে সেগমেন্ট সিমিলার কার মতো বলো, তোমাদের সিজিএল এর মতো। 4টে সেগমেন্ট একদম 25-25 করে কোয়েশ্চেন পড়বে, প্রতি কোয়েশ্চেনের 2 মার্কস, তাহলে 50 নাম্বার, মানে তুমি শুধু 25টা কোয়েশ্চেন বা 50 মার্কস শুধু রিজনিং পড়ে তুলে নিতে পারো। এখানেও সিমিলার, তার মানে তোমরা একটা জিনিস লক্ষ্য করতে পেরেছো যে তুমি যদি এনটিপিসির প্রিপারেশন নাও, তুমি সিজিএল এর টিয়ার 1 একটা বড় মার্কস, টিয়ার 2-তে একটা বড় মার্কস, এনটিপিসির তো টিয়ার 2-তে রয়েছেই, এছাড়া সিএইচএসএল যেটা উচ্চ মাধ্যমিক স্তরে হয়, সেখানেও কিন্তু তোমরা একটা ভালো মার্কস কিন্তু তুলে নিতে পারছো, কারণ সিজিএল আর সিএইচএসএল এর প্রিলিমস এর প্যাটার্ন সেম। ইভেন তোমাদেরকে বলে রাখি, অনেকে হয়তো ডিকোড করতে পারো না তোমরা, যে আমরা যদি দেখি সিজিএল এবং সিএইচএসএল এর মেন্সের প্যাটার্নটাও, তাহলেও দেখবো প্যাটার্নটা মানে 90% সেম, সামান্য প্রশ্নের সংখ্যার হেরফের রয়েছে। ঠিক আছে, তো তোমরা এখানেও দেখে নিতে পারো আমাদের টিয়ার 2-তে কিরকম রয়েছে। এখানে আমরা যদি দেখি সেকশন 1 এর মধ্যে আমাদের রিজনিং পড়ে 30টা কোয়েশ্চেন, তাই না? 30টা কোয়েশ্চেন মানে তোমাদের এখান থেকে 90 মার্কস পড়বে, মানে 30 ইন্টু 3 মার্কস করে পড়ে মেন্সের প্রশ্ন। তো এখান থেকে আমরা 90 মার্কস কিন্তু তুলে নিতে পারি। তো বাকিটা সেম তোমাদের প্যাটার্ন আছে, তোমরা একবার চোখ বুলিয়ে নিতে পারো। আচ্ছা, এরপরে তোমরা যদি দেখো যে একটা সেশন 2 কন্ডাক্ট করা হয়, যেখানে স্কিল টেস্ট আছে বিভিন্ন পোস্টের জন্য। ঠিক আছে, যেখানে টাইপিংও আছে, ডিও পোস্টের জন্য ডেটা এন্ট্রি অপারেটর, এবং বাকি ডিও ছাড়াও কিছু একটা স্কিল টেস্ট হয়, তারপরে এলডিসি জেএস এর জন্য টাইপিং টেস্ট হয়, সেগুলো বাদ রাখলাম। এরপর যেটা আসছে এসএসসি এমটিএস, যেটা আমাদের পশ্চিমবঙ্গের বহু ছাত্রছাত্রী দেয়। এখন শুধুমাত্র এসএসসি এমটিএস হয় না, এসএসসি এমটিএস আর হাবলদার হয় একসাথে। তো দুটো এক্সামে অনেকে অ্যাপ্লাই করতে পারো, অনেক প্রিফারেন্স ভরতে হয়। তো এখানে তোমরা যদি দেখো, এখানে রিজনিংটা হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার। কোয়ালিফাইং ইন নেচারের অর্থ হচ্ছে তোমাকে রিজনিং এ কোয়ালিফাইং মার্কস তুলতে হবে, কিন্তু তুমি যদি এটাই কোয়ালিফাই না করো, তুমি পরেরটা দিতে পারবে না, মানে পরের সেগমেন্ট দ্বিতীয় পার্টটা দিতে পারবে না। তো এখানেও তোমরা যদি দেখো 20টা প্রশ্ন জিআই থেকে আসে, 20টা ম্যাথ থেকে আসে, 45 মিনিট দুটো মিলিয়ে টাইম থাকে। ঠিক আছে, তো এইখানটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, কারণ জেনারেল ক্যাটেগরিকে 30% মার্কস তুলতে হয়, ওবিসি কে 25%, এসটি এসসি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এটা তুলতে হয়। আর এটা কিন্তু বহু সংখ্যক ছাত্রছাত্রী এটা দেয়, এটা মাধ্যমিক স্তরের পরীক্ষা, তোমরা চাইলে দিতে পারো। আচ্ছা, হাবলদারের জন্য সামান্য তোমাদের কিছু এফিসিয়েন্সি ম্যাটারগুলো রয়েছে, তোমরা দেখতে পারো, রেসপেক্টিভ লেখা আছে, তোমরা দেখে নিতে পারো, যাদের যেটা জানার দরকার একবার দেখে নিও। আচ্ছা, এরপরে অনেকে আছো তোমরা, স্যার আমি সাথে সাথে পুলিশের এক্সামও দিই, তাদের জন্য বলি এটাও একটা সুবর্ণ সুযোগ, যে পুলিশের এক্সামেও কিন্তু রিজনিং একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বলে স্যার কিরকম একটু বলে দিন। ওভারঅল আমি বলে দিচ্ছি, এর মধ্যে আমি মাঝখানের যে সেগমেন্টটা, যেটা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পিইটি পিএমটি, সেটাকে ইনক্লুড করিনি, কারণ সেটা নট রেলিভেন্ট এখানের জন্য। তো আমাদের প্রিলিমস লেভেলে যে পরীক্ষাটা হয় কনস্টেবল, এবং প্রিলিমস লেভেলে যে পরীক্ষাটা হয় এসআই এর জন্য,
আচ্ছা, কেউ কিছু বলছো? ঠিক আছে, তোমাদের প্রত্যেকের যা যা প্রশ্ন থাকবে আমি লাস্টে অ্যান্সার দিয়ে দিচ্ছি, আগে একবার মন দিয়ে দেখে নাও, ঠিক আছে? তারপরে আমি তোমাদের ডাউট কিছু থাকলে আমি সেটাকে অ্যাড্রেস করে নেব। দেখো, সো যেটা আমরা দেখছি এখানে, যে প্রিলিমস লেভেলে যে পরীক্ষাটা হচ্ছে সেখানে আমাদের হাতে 1 ঘন্টা টাইম রয়েছে। আমরা যদি দেখি যে এখানে 30খানা কোয়েশ্চেন রয়েছে, 30খানা জিআই থেকে কোয়েশ্চেন রয়েছে, ঠিক আছে? আর এখানে তোমাদের এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে, এখানে 40খানা। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি যে তোমাদের 30টা কোয়েশ্চেন, মানে তোমাদের একটা বড় মার্কস ম্যাথ থেকে আর 30টা কোয়েশ্চেন জিআই থেকে, মানে রিজনিং থেকে, তোমরা যদি মার্কস অ্যাটেম্প করে নিতে পারো তোমাদের শিওর শট একটা 60 নাম্বার বেরিয়ে যায়, ঠিক আছে? তো এখান থেকে তোমাদের একটা ভালো স্কোর করার কিন্তু জায়গা রয়েছে। মেন্স লেভেলও তোমরা দেখে নিতে পারো, একটা ভালো তোমাদের মার্কস রয়েছে। এবং তোমরা যদি দেখো যে এসআই লেভেলে তোমরা যদি পরীক্ষা দাও, সেখানেও কিন্তু যেহেতু 2 নাম্বার করে পড়ে এক একটা কোয়েশ্চেনে, তো 50টা কোয়েশ্চেনের জন্য তোমাদের জিএস এর জন্য 100 মার্কস আছে, আর জিআই এর জন্য তোমরা যদি দেখো 50 মার্কস আছে। কম নয় 50 মার্কস, 50 একদম খাঁটি মার্কস, এটা হচ্ছে বড় কথা, ঠিক আছে? যেখানে তোমাদের সিলি মিস্টেক করার প্রবণতা অনেক কম হবে যদি তোমরা ঠিকঠাক ভাবে প্র্যাকটিস করো, ঠিক আছে? এছাড়া একটা কনভেনশনাল পেপার হয় মেন্সে, সেটাকে তোমরা দেখে নিতে পারো। এইভাবে কিন্তু তোমাদের নাম্বারটা ডিস্ট্রিবিউটেড রয়েছে। এটা হচ্ছে প্রপার তোমাদের পরীক্ষার কথা। এছাড়া তোমাদের কাছে কি কি অপশন রয়েছে স্যার, আর কি কি এক্সাম আমি এই রিজনিং টপিক এবং যে টপিকগুলো লেখা আছে উপরে বাকি টপিকগুলো পড়ে আমি দিতে পারি? তার মধ্যে এসএসসি লেভেলের সিপিও আছে। যারা পুলিশের এক্সামে একটু পছন্দ বোধ করো তারা সেন্ট্রাল গভর্নমেন্টের সিপিও এক্সাম দিতে পারো, সেম প্রিপারেশনে দিতে পারো। জিডি দিতে পারো, স্টেনোগ্রাফার দিতে পারো, ডব্লিউবিসিএস এর মতো বড় র্যাঙ্কের সিভিল সার্ভিস পরীক্ষা তোমরা ওয়েস্ট বেঙ্গলের বুকে যেটা অনুষ্ঠিত হয় সেটাও তোমরা দিতে পারো। কারণ মেন্সে পেপার নাম্বার 6 মেন্সে যেখানে 100 নাম্বারের রিজনিং আর 100 নাম্বারের ম্যাথ রয়েছে, তো তোমরা সেটাও দেখতে পারো। এবং প্রিলিমসে যে 25 মার্কসে তোমার 25খানা কোয়েশ্চেন ডব্লিউবিসিএস এর প্রিলিমসে আসে, সেখানেও কিন্তু তোমাদের রিজনিং এর পার্টটা বেশি পরিমাণে পড়ে বিগত বছরের প্রশ্নপত্র অ্যানালিসিস করলে। রেলওয়ে গ্রুপ ডিতেও ভালো মার্কসের কিন্তু তোমাদের রিজনিং কিন্তু জিজ্ঞেস করা হয়। তো এই হচ্ছে আমাদের পুরো বিবরণ, যে একটা প্রিপারেশন মাল্টিপল এফেক্ট, তো আমরা কিভাবে সেটাকে ডিল করব। এবার প্রশ্ন হচ্ছে স্যার, আপনি এতগুলো কথা বললেন, তাহলে আমরা এই পুরো জিনিসটা রোড ম্যাপ তো বুঝতে পারলাম যে আমরা এই জায়গাগুলোকে সেম প্রিপারেশনে আমরা কিন্তু অ্যাচিভ করতে পারি। তাহলে এই প্রত্যেকটা জিনিসকে যদি আমাকে অ্যাড্রেস করতে হয়, তাহলে আমাকে কি কি পড়তে হবে বা কি কি জানতে হবে, সেটার জন্য অনেকে ওয়েট করছো, সেটা আমি বলবো। তারপরে এগুলো হয়ে গেলে আমি একটা চ্যাপ্টার শুরু করব, যে চ্যাপ্টার থেকে তোমরা আজকের দিনেই এই ক্লাসের পরেই তোমরা 2 থেকে 6 নাম্বারের মধ্যে যে কোনো নাম্বার তোমরা নিয়ে চলে যাবে, শিওর শট, এটা আমার লিখিত গ্যারান্টি হতে পারে। চলো, এবার হচ্ছে আমাদের যেটা দেখবো আমরা, সিলেবাস। সিলেবাসের মধ্যে কি পড়তে হয় আমাদের 3 রকম, আমরা সিলেবাস 3টে পার্টে আমরা সিলেবাসটাকে ভাঙতে পারি। একটা হচ্ছে ভার্বাল রিজনিং, একটাকে বলা হয় অ্যানালিটিক্যাল রিজনিং, একটাকে বলে নন ভার্বাল রিজনিং। বলে স্যার এভাবে ভাঙা হলো কেন? কারণ ভার্বাল রিজনিং এ কি হয়, এখানে যে কোয়েশ্চেনটাকে যে পরিবেশন করা হয় যেভাবে, তার রূপটা একটু আলাদা। মানে কি, ছোটবেলায় কথায় লেখা অঙ্ক যেভাবে লিখতে না, এখানে সেভাবে লিখে তোমাকে বোঝানো হয় যে বক্তা কি বোঝাতে চেয়েছে তোমার কাছে। আমি একটা প্রশ্ন দিয়ে যখন বোঝাবো তোমরা বুঝতে পারবে। তো এটা ভার্বাল রিজনিং এর পার্ট। তো এখানে আমরা নাম্বার সিরিজ পড়বো, খুব পপুলার টপিক, পরীক্ষার জন্য কম বেশি 1 বা 2টো কোয়েশ্চেন যে কোনো এক্সামে জিজ্ঞেস করে নেয়। অ্যালফাবেট সিরিজ 1 বা 2টো কোয়েশ্চেন যে কোনো এক্সামে জিজ্ঞেস করে নেয়। এবং বলা বাহুল্য, যখন আমি পড়াবো চ্যাপ্টার, তখন আমি প্রত্যেকটা চ্যাপ্টার এটা মেনশন করব যে কোন এক্সামের জন্য কতগুলো করে কোয়েশ্চেন, বা কোন চ্যাপ্টারটা কোন এক্সামের জন্য বেশি ইম্পর্টেন্ট। আমি কখনোই তোমাদেরকে হাওয়ায় কোনো কথাবার্তা বলে যাব না, যাতে তোমরা বাড়িতে গিয়ে কনফিউজ হয়ে যাও। আমরা সবসময় চেষ্টা করব ক্লাসের পড়া ক্লাসে তৈরি হয়ে যাক, এবং সেই পড়াটা যাতে তোমরা বাড়িতে গিয়ে টার্গেটেড ওয়েতে তোমরা প্র্যাকটিস করতে পারো, তারও ব্যবস্থা কিন্তু এখান থেকেই হবে। এরপরে কি হচ্ছে, অ্যালফাবেট সিরিজ আমাদের পড়তে হবে, বর্ণ শ্রেণী, তার সঙ্গে ঘড়ি পড়তে হবে, তার সঙ্গে ক্যালেন্ডার পড়তে হবে। তোমরা যদি কেউ এবারের প্রশ্নপত্র দেখে থাকো সিএইচএসএল, যেটা হয়ে গেল অনুষ্ঠিত, সেই এক্সামের তোমরা ম্যাক্সিমাম তোমরা দেখতে পাবে, ম্যাক্সিমাম যতগুলো তোমাদের শিফট হয়েছে, অনেকগুলো শিফটে পরীক্ষা হয়েছে, কম বেশি প্রত্যেক শিফটে 2টো করে প্রশ্ন পড়েছে, কিছু কিছু শিফটে 4টে পর্যন্ত তোমাদের ক্যালেন্ডার থেকে প্রশ্ন পড়েছে। ক্যালেন্ডার হচ্ছে একটা খুব, মানে তোমাদের কনসেপচুয়াল টপিক। অনেকে আধা আধা ইনফরমেশন নিয়ে, শর্ট ট্রিক্স গাদা গাদা নিয়ে
তোমরা পরীক্ষা হলে শর্ট ট্রিক্সই ভুলে যাও, তখন প্রবলেমে পড়ে যাও। তো আমাদেরকে এগুলো কিন্তু কোর থেকে শিখতে হবে, যাতে পরীক্ষায় যে প্রশ্নই দিক না কেন আমরা 100% সঠিক অ্যান্সার করি। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব ক্লাসিফিকেশন, যেখান থেকেও বড় বড় এক্সামে অন্তত একটা দুটো প্রশ্ন পড়ে। কোন এক্সামে কতগুলো প্রশ্ন পড়ে সেটা রেসপেক্টেড চ্যাপ্টারে আমরা দেখব। তো এখানে রয়েছে অ্যানালজি, সাদৃশ্যতা। সাদৃশ্যতা বলে যে চ্যাপ্টার আছে সেটা আমরা পড়বো। এবার তোমাদের অনেকের মনে হচ্ছে স্যার এগুলো আবার কি ধরনের চ্যাপ্টার, কোনোদিন তো নাম শুনিনি, কারণ রিজনিং তো আমরা ছোটবেলা থেকে কোনোদিনই পড়িনি। অনেকেই তোমরা থাকতে পারো যারা ফ্রেশার্স, তারা হয়তো রিজনিং জিনিসটাকে কোনোদিন জানো না। ম্যাথ জানো, বায়োলজি জানো, সমস্ত রকমের জিএস এর টপিক গুলো জানো, ইংলিশ জানো, মানে সমস্ত কিছু জানো, বাট রিজনিং কোনোদিন স্যার পড়িনি। সাধারণ বুদ্ধিমত্তা এই আবার কি টপিক? ঠিক আছে, সেটা আমি একটু পরেই তোমাদেরকে বলবো কিছু হাস্যকর এক্সাম্পল দিয়ে, যাতে তোমরা জিনিসটাকে রিলেট করতে পারো। ঠিক আছে, এরপরে আছে কোডিং ডিকোডিং, যেটা আজকে আমরা শুরু করব। সব থেকে বেস্ট চ্যাপ্টার, সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সব থেকে বেশি প্রশ্ন পড়ে এই চ্যাপ্টার থেকে। ঠিক আছে, কোডিং ডিকোডিং, সাংকেতিকরণ এবং অসাংকেতিকরণ। এরপরে যেটা আমরা পড়বো সেটা হলো তোমাদের ভার্বাল রিজনিং। ভার্বাল রিজনিং এর আরো কিছু চ্যাপ্টার রয়েছে, যেগুলোর মধ্যে কি আছে, ডিরেকশন টেস্ট, দিক নির্ণয়, ভেন ডায়াগ্রাম, ভেন চিত্র। ভেন চিত্র তোমরা ম্যাথামেটিক্সেও পড়ো, কিন্তু এখানে ভেন চিত্রটা আমরা রিজনিং এর পয়েন্ট অফ ভিউ থেকে পড়বো। লুপ্ত সংখ্যা নির্ণয়, মানে কিছু সংখ্যা দিয়ে তোমাকে অন্য একটা সংখ্যাকে গ্যাপ করে দিয়ে বলবে অমুক ফাঁকা স্থানে কি বসবে, সেটাকে আমরা পরবর্তীকালে জানবো। ম্যাট্রিক্স কোডিং, ম্যাট্রিক্স এর ফরম্যাটে তোমাকে দিয়ে দেবে কিছু প্রবলেম, সেগুলোকে সলভ করতে হবে। ওয়ার্ড ফরমেশন, শব্দ গঠন করতে হবে, তার উপর বেস করে তোমাকে প্রশ্ন পড়ে। প্রবলেমস বেসড অন অ্যালফাবেট, বর্ণমালা সংক্রান্ত সমস্যা পড়ে। এবং কি আছে, নাম্বার অ্যান্ড টাইম সিকোয়েন্সের উপরে প্রশ্ন পড়তে পারে। র্যাঙ্কিং থেকে প্রশ্ন কম বেশি সমস্ত এক্সামই আসে, যে এক্সামে একটু ভালো প্রশ্ন করার চান্স থাকে সেই এক্সামেই র্যাঙ্কিং থেকে প্রশ্ন দেওয়া হয়, কারণ এখান থেকে কোয়েশ্চেনের টাফনেস বাড়ানো সম্ভব। ঠিক আছে, এরপরে যেটা আসছে আমাদেরকে দেখতে হবে, ভার্বাল রিজনিং এর মধ্যেই আমাদের আরো কিছু চ্যাপ্টার আছে। সব থেকে বেশি চ্যাপ্টার কিন্তু ভার্বাল রিজনিং এ পড়ে, এটা মাথায় রাখতে হবে। কিন্তু বলা বাহুল্য, এসএসসি যে এক্সামটা, যে এক্সামগুলো কন্ডাক্ট করে, যেমন সিজিএল, সিএইচএসএল, এখানে কিন্তু নন ভার্বালের ওয়েটেজও কিন্তু অনেকটা বেশি। ঠিক আছে, এটাও কিন্তু বলা বাহুল্য। আমি বলে দেবো রেলওয়ের জন্য কোন কোন চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন আসে, এসএসসির জন্য কোথা থেকে বেশি প্রশ্ন আসে, এগুলো আমরা মেনশন করবো চ্যাপ্টার পড়ার সময়। ঠিক আছে, এরপরে হচ্ছে ভার্বাল রিজনিং। তোমার যদি আমরা দেখি এর মধ্যে আরো কিছু চ্যাপ্টার, যেমন ম্যাথামেটিক্যাল অপারেশন, কম বেশি সমস্ত পরীক্ষায় অন্তত একটা প্রশ্ন পড়ে। লজিক্যাল অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ওয়ার্ডস, ঠিক আছে, দেখবে ডিকশনারি প্রবলেম অনেক সময় পরীক্ষায় পড়ে, সেটা এই চ্যাপ্টারেরই তোমাদের অংশ। ব্লাড রিলেশন বা রক্তের সম্পর্ক, এর থেকে প্রশ্ন কম্পালসারি সমস্ত এক্সামে আসে। সিটিং অ্যারেঞ্জমেন্ট খুব পপুলার টপিক, যে কোনো এক্সামে আসে। পাজল টেস্ট সব পরীক্ষায় পড়ে না, কিছু পরীক্ষায় অবশ্যই পড়ে, ছোট ছোট লেভেলের, কিছু পরীক্ষায় বড় লেভেলের পড়ে। তো সেগুলোকে আমরা ইন্ডিভিজুয়াল ট্যাকেল করব, প্রত্যেকটা জিনিসকে তোমাদের সেখানে আমি বলবো। ঠিক আছে, কোন পরীক্ষায় পড়ে। তোমরা আশ্চর্য হবে, সিজিএল এর প্রিলিমসে তোমরা পাজল পাবে না, কিন্তু তোমরা এমটিএস এর তোমার পরীক্ষায় কিন্তু ছোট ছোট পাজল পেতে পারো, কারণ ওখানে সিলেবাসে ওটাকে জোর দেওয়া হয়। এবার বলবো স্যার সিজিএল এর থেকে তো এমটিএস স্যার মাধ্যমিক লেভেলের পরীক্ষা, তাহলে কি স্যার এটা 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 আমরা কি মানে এটা কি হলো? ব্যাপারটা সেরকম নয়। পরীক্ষাকে জানা, নো ইওর এক্সাম, এটা খুব জরুরি। তার কারণ তোমরা আজকে যখন আমি পড়াবো তোমাদেরকে দেখাবো যে এমনও কোয়েশ্চেন পড়েছে যে প্রশ্নের প্যাটার্নটা সিজিএল এর থেকে আলাদা, ঠিক আছে, এমটিএস এ, অথচ তোমার সেই প্রশ্নটা সলভ করতে গেলে অনেক বেশি বেগ পেতে হবে তোমার সিজিএল এর তুলনায়। তার মানে তোমরা যদি মনে করো মাধ্যমিক লেভেলে পরীক্ষা দিতে যাচ্ছ উইদাউট প্রপার নলেজ এবং তোমাদের উইদাউট প্রপার ডিরেকশন, তোমরা কিন্তু পরীক্ষা হলে কিন্তু তোমরা কিন্তু সাংঘাতিক রকমের প্রবলেম ফেস করতে পারো। যেটা আজকে প্রশ্নপত্র সবই প্রিভিয়াস ইয়ারের থেকে আমি করাবো। বলা বাহুল্য তোমাদেরকে আমি যেটা বলে রাখি, আমি যে কটা প্রশ্ন তোমাদেরকে করাবো সব কটাই প্রিভিয়াস ইয়ারের এবং 2020 সালের পরবর্তী এক্সামগুলোতে পড়া প্রশ্নগুলি করাবো। পুরনো বস্তা পচা প্রশ্ন করাবো না, এটা আমি প্রথমেই কিন্তু মেনশন করে দিলাম, যাতে তোমরা কারেন্ট তোমাদের মানে ডেভেলপমেন্টের সঙ্গে তোমরা কিন্তু সবসময় জুড়ে থাকতে পারো। বর্তমানে যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে তা। এরপরে হচ্ছে পাজল টেস্ট। পাজল টেস্ট তো হয়ে গেল, এরপরে তথ্যের পর্যাপ্ততা বা ডেটা সাফিসিয়েন্সি। এখান থেকে আমাদের বিভিন্ন এক্সামে, আগে পড়তো না আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোনো এক্সামে, এখন ওয়েস্ট বেঙ্গল এক্সামে দেওয়া শুরু হয়ে গেছে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু কিছু এক্সামে তো দেয়। ইনপুট আউটপুট, এখান থেকে প্রশ্ন পড়তে পারে। অ্যানালিটিক্যাল রিজনিং রেলওয়ের জন্য খুব ইম্পর্টেন্ট, এনটিপিসির জন্য মেনশন করলাম, এনটিপিসির জন্য খুব ইম্পর্টেন্ট, সিজিএল মেন্সের জন্য খুব ইম্পর্টেন্ট, সিএইচএসএল মেন্সের জন্য খুব ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন কিন্তু ভরে ভরে আসে। তুমি রেলের যদি এনটিপিসির প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে তুলে দেখো, ছিল প্রত্যেকটা শিফটে তোমরা যদি দেখো সিলোজিজমের প্রশ্ন ভরে ভরে এসছে। ঠিক আছে, প্রত্যেকটা টপিক এখান থেকে অনুমান বাক্য বলে সিলোজিজমকে,
স্টেটমেন্ট, অ্যাজাম্পশন, বিবৃতি ও অনুমান। তোমার কাছে বিবৃতি দেওয়া থাকতে হবে, তোমাকে অনুমান করতে হবে যে কি ভেবে বক্তা ওই কথাটা বলতে পারে। এবার আমার ভাবনা চিন্তা তো বক্তার সঙ্গে প্যারালাল নাও হতে পারে, তা কি করে ভাবতে হয় সেটাও শিখতে হবে, ঠিক আছে? তো এই চ্যাপ্টারগুলো আমরা পড়বো, যখন বিস্তারিত ভাবে পড়বো, এরকমটা নয় যে উত্তর করার জন্য পড়ছি, এটা জেনে পড়বো যে কেন উত্তরটা হচ্ছে, যাতে পরীক্ষা হলে কোশ্চেন ঘুরিয়ে দিলে আমরা অ্যান্সার করতে পারি। তারপরে বিবৃতি ও সিদ্ধান্ত, তারপরে এটা তোমাদের চেঞ্জ করো, এটা হচ্ছে স্টেটমেন্ট অ্যান্ড কোর্স অফ অ্যাকশন, ঠিক আছে? এবং একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে এবং তার কি তোমার তার জন্য তোমাকে কি কাজ করতে হতে পারে সেটা বের করতে হবে, কার্যধারা, ঠিক আছে? চলো, এরপরে হচ্ছে আমাদের নন ভার্বাল রিজনিং এর জন্য আমরা যেগুলোকে আমাদের পড়তে হবে, যেগুলো আমাদের পরীক্ষায় খুব ভরে ভরে প্রশ্ন আসে, তার মধ্যে কিছু আমি মেনশন করছি, ভালো করে শুনবে। মিরর ইমেজ, প্রত্যেকটা পরীক্ষায় কম বেশি তোমরা মিরর ইমেজের প্রশ্ন পাবে। মিরর ইমেজের প্রশ্ন আসে না এরকম পরীক্ষার সংখ্যা একেবারে নগণ্য। ওয়াটার ইমেজ কম বেশি আসতে পারে, নাও আসতে পারে, কিন্তু মিরর ইমেজ খুব ইম্পর্টেন্ট। এছাড়া কোন একটা চিত্রকে 3 দিক থেকে দেখিয়ে একদিককে গ্যাপ করে দিয়ে বলবে ওই চিত্রটা সম্পূর্ণ করলে কেমন দেখতে লাগবে, নিয়ে 4টে অপশন দিয়ে দেবে। পরীক্ষায় যখন আমি করাবো তখন পরীক্ষার প্রশ্নপত্রগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে কি ধরনের প্রশ্ন এখান থেকে আসে। এখান থেকে প্রশ্ন ভালোই আসে, একটা প্রশ্ন তো কম্পালসারি পাওয়ার কথা। পেপার ফোল্ডিং থেকে প্রশ্ন পড়ে, মাঝে মানে ফ্রিকোয়েন্টলি পড়ে। পেপার কাটিং থেকে প্রশ্ন পড়ে। এছাড়া তোমাদের কোনো একটা ফিগারকে বলবে নিম্নলিখিত এই ফিগারটা নিম্নলিখিত কোন অপশনের মধ্যে অন্তর্নিহিত আছে, বাংলায় বললে, বা এটাকে বলে স্পটিং আউট দ্য এমবেডেড ফিগার, মানে যে ফিগারটা এমবেডেড আছে সেই ফিগারটাকে খুঁজে বার করতে হবে, ঠিক আছে? এগুলো আমি বলবো, চাপ নেওয়ার কোনো কারণ নেই, নাম দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবার হচ্ছে নন ভার্বাল রিজনিং এর মধ্যে কি আছে। আচ্ছা, নন ভার্বাল রিজনিংটা বলা হয়নি। নন ভার্বাল রিজনিং মানে যে রিজনিং তোমাকে চিত্রের মাধ্যমে বুঝতে হবে, লজিকটাকে তোমাকে ছবি দেওয়া থাকবে, ছবি দেখে তোমাকে ফিল করতে হবে যে এর মধ্যে লজিক কি আছে, সেটা নন ভার্বাল রিজনিং। অ্যানালিটিক্যাল রিজনিং মানে কি, তোমাকে বিবৃতি পড়ে বুঝতে হবে যে বক্তা কি করতে বলেছে বা কি চাইছে, ঠিক আছে? আচ্ছা, নন ভার্বাল রিজনিং এর মধ্যে আমাদের আর কি কি টপিক আছে, তোমাদের চিত্র দল গঠন করতে বলতে পারে, ফিগারগুলোকে গ্রুপ করতে বলতে পারে। আচ্ছা, তোমাকে জিওমেট্রিক্যাল ফিগারকে কাউন্ট করতে বলতে পারে। একটা ছবি এঁকে বললো ত্রিভুজ কতগুলো আছে গুণে বলো, তোমাকে বললো চতুর্ভুজ কতগুলো আছে গুণে বলো, তোমাকে বললো যে আয়তক্ষেত্র কতগুলো আছে, বর্গক্ষেত্র কতগুলো আছে, কতগুলো তোমাদের অন্য ফিগারও গুনতে বলতে পারে, ঠিক আছে? এই ধরনের জিনিস কিন্তু তোমাদের জিজ্ঞেস করা হয়। এছাড়া তোমরা যদি দেখো সিরিজ, ঠিক আছে, সিরিজ একটা চ্যাপ্টার আছে, তোমরা ভাবছো স্যার সিরিজ তো স্যার ভার্বাল ভার্বাল রিজনিং আপনি তো বললেন, আবার নন ভার্বালে কেন বলছেন? ওটা ছিল কথায় লিখে, মানে তোমাদেরকে সিরিজ দেওয়া হয়। এটা হচ্ছে ছবির মাধ্যমে সিরিজ দেওয়া হয়। ছবিতে কিছু কিছু ডিজাইন তোমাকে এমন করে চেঞ্জ করে দেবে, সেই প্যাটার্নটা তোমাকে বুঝতে হবে। যেরকম ছোটবেলায় আমরা খেলা করি না, ছোটবেলায় যেসব খেলাগুলো করতাম সেই খেলারই একটা রূপ এটা, ঠিক আছে? তোমাকে ছবিটাকে সুন্দর করে সাজিয়ে দেবে, সেই ছবিটা কিভাবে চেঞ্জ হচ্ছে তোমাকে বুঝে নিয়ে তোমাকে অ্যান্সার করতে হবে। অ্যানালজি, ঠিক আছে, অ্যানালজি থেকে প্রশ্ন আসে, 4টে ফিগার দেবে, কোন ফিগারটা আলাদা খুঁজে বার করতে হবে। তো ক্লাসিফিকেশন একই টাইপের তোমাদের আছে, ক্লাসিফিকেশন মানে এটাও শ্রেণী বিভাজন, এখানেও আলাদা করার ব্যাপার রয়েছে। ঘনক এবং ছক্কা, এখানেও কিন্তু আমাদের আলাদা আলাদা রকমের প্রশ্ন পড়ে, যেগুলো যেটা আমরা খেলি ডাইস, ঠিক আছে? সেই ছক্কা থেকেও প্রশ্ন আসে, কিউব থেকেও প্রশ্ন আসে, বিভিন্ন ধরনের প্রশ্ন আসে, সেগুলো আমরা কিন্তু পরীক্ষায় দেখবো। কিউব অ্যান্ড ডাইস পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, ঠিক আছে? আর তোমাদেরকে বলে রাখি, এই গত 2 বছরে তোমাদের কিন্তু এই দুটো চ্যাপ্টার এত আধিক্য ছিল না যতটা এখন বর্তমানে রয়েছে। এই 3টে চ্যাপ্টার, এই 3টে চ্যাপ্টার সেন্ট্রাল গভর্নমেন্টের ভাইরাল চ্যাপ্টার হয়ে গেছে। এখানটা কিন্তু এই চ্যাপ্টারটা হচ্ছে সব থেকে কনসেপচুয়াল চ্যাপ্টার এই পুরো সেগমেন্টের মধ্যে। কারণ এখানে ছেলেরা কি করে, মানে স্টুডেন্টরা কি করে, এখানে তোমরা আধা আধা ইনফরমেশন নিয়ে যাও, পরীক্ষা হলে বুঝতে পারো না যে হচ্ছেটা কি, কারণ এখানে প্রত্যেকটা জিনিসকে তোমাদের আইডেন্টিফাই করতে হয়। তো এই জিনিসগুলো কিন্তু আমরা দেখব। তো এই ছিল আমাদের প্রপার তোমাদের ডিসকাশন, প্রপার তোমাদের এই পার্টিকুলার তোমাদের কি করব আমরা তার ডিসকাশন। এবার হচ্ছে আমরা চ্যাপ্টারে চলে যাব। চ্যাপ্টারে চলে যাওয়ার আগে আমি তোমাদের যদি পার্টিকুলার কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, কেউ ভয়েস বলার দরকার নেই, তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, ঠিক আছে? কারো যদি কোনো কনফিউশন থাকে, কিছু যদি বলার থাকে, যদি রেলিভেন্ট প্রশ্ন হয় আমি অবশ্যই উত্তর দেবো। এমটিএসটা একবার বলবো, আচ্ছা দাঁড়াও। তোমরা যারা যারা সোহেলের মতো এমটিএস নিয়ে আগ্রহী তারা প্রত্যেকে একটু সতর্ক হয়ে এবার দেখো একটুখানি। এমটিএস অ্যান্ড হাবলদার একসাথে পরীক্ষা কন্ডাক্ট করা হয়, এরকমটা ভাবার দরকার নেই স্যার পরীক্ষা আলাদা আলাদা হয়, একই দিনে হয়, একই সাথে হয়।
যখন ফর্ম ফিল আপ তোমরা যদি করে থাকো এবারে, তাহলে নিশ্চয়ই জানো যে তোমাদের সেখানে প্রেফারেন্স ভরতে হয়। প্রত্যেকটা স্টেটের হাবলদার এবং এমটিএস এর আলাদা আলাদা প্রেফারেন্স থাকে, প্রেফারেন্স ভরতে হয়, পরীক্ষা একসাথে হয়, কাট আপের ভিত্তিতে বিভিন্ন ডিপার্টমেন্টে তোমরা চলে যেতে পারো। তো সেখানে তোমরা যদি দেখো, জিআই থেকে 20টা প্রশ্ন 60 মার্কস, 45 মানে দুটো মিলিয়ে, মানে ম্যাথ 20টা প্রশ্ন 60 মার্কস, টোটাল হচ্ছে 120 মার্কস। তো 120 মার্কসে 30% মার্কস জেনারেলের জন্য পেতে হবে। ঠিক আছে, তুমি যদি জেনারেলে ক্যান্ডিডেট হও, এই 120 মার্কসের 30% মার্কস তোমাকে পেতে হবে, তাহলেই তুমি কোয়ালিফাইং। এবং তুমি পরীক্ষা হলে বসে জানতে পারবে না যে তুমি কোয়ালিফাই করেছো কি করনি। অনেকের মধ্যে কনফিউশন থাকে যে ভাবে স্যার পরীক্ষা হলে, স্যার পরীক্ষাটা দেওয়ার পরে কি আমাকে বলে দেবে যে এটা কি স্যার আমি কোয়ালিফাই করেছি, তারপরে কি দ্বিতীয় পরীক্ষাটা দিতে দেবে? এমনটা নয়। কিরকম, শুনে নাও মন দিয়ে। তুমি পরীক্ষা হলে বসে পরীক্ষা দিচ্ছ, সিবিটি এক্সাম হয়, তোমাকে কম্পিউটারে বসে পরীক্ষা দিচ্ছ, সেখানে তোমার প্রথম সেগমেন্টে তোমার কাছে এই দুটো সেগমেন্টের প্রশ্ন আসবে। তুমি জানতেও পারবে না তুমি কোয়ালিফাই করেছো কি করনি। তুমি পরীক্ষাটা শেষ হবে, তখন তোমার সেকেন্ড সেগমেন্টে চলে যাবে। তুমি অটোমেটিক্যালি পরীক্ষা দিয়ে বাড়ি চলে আসবে, যখন রেজাল্ট বেরোবে তখন তুমি জানতে পারবে। তোমার যদি রেজাল্ট বেরোয় তাহলে তুমি জানতে পারবে তুমি এটা কোয়ালিফাই করেছো, আর না হলে বেরোয়নি, বাংলা কথা। সো তোমার কাছে এই 45 মিনিট টাইম, তার মধ্যে তোমাকে এই দুটো সেগমেন্টের অ্যান্সার দিতে হবে, 30% মার্কস পেতে হবে। এবং আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, তোমরা যদি মনোযোগ সহকারে পড়ো এবং ডিরেকশন মেনটেন করে পড়ো, এটা তোমরা চোখ বন্ধ করে পেয়ে যাবে। এর জন্য তোমাকে প্রিপারেশন নিতে হবে না, মানে আলাদা করে বেশি খাটতে হবে না। কিন্তু যেটুকু আমি খাটতে বলবো সেটা যদি 100% খাটো, তাই উপরের যে এক্সাম গুলো আছে, যেগুলো নাম বললাম, সেইগুলো তোমাদের কোয়ালিফাই হয়ে যাবে। ঠিক আছে, এটা তো আমরা ধরেই চলতে পারি যে এটা 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 আমাদের দায়িত্ব, আমার দায়িত্ব যে অন্তত যে এখান থেকে তোমাদের কতটা কম খেটে তোমরা এখানে ম্যাক্সিমাম মার্কস নিয়ে আসতে পারো, সেটা আমাকে দেখে দেওয়া বা আইডেন্টিফাই করে দেওয়া যে কোন চ্যাপ্টার গুলো বেশি করে করে গেলে হয়ে যায়। ঠিক আছে, সেটা আমার ব্যক্তিগত দায়িত্ব। ঠিক আছে, সো এবার দেখো, এবার বাকি পোর্শনে তোমরা যদি দেখো, এই পার্টটা থেকে কিন্তু তোমাদের আলটিমেটলি র্যাঙ্কিং হয়। এই পার্টটা থেকে আলটিমেটলি তুমি চাকরি পাবে কি পাবে না সেটা নির্ভর করে। আগে একটা ডেসক্রিপটিভ রাইটিং এর পরীক্ষা হতো, এখন কিচ্ছু হয় না, 1 ডে এক্সাম হয়, পরীক্ষা দাও, চাকরি নাও। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। পুরো 1 বছরের মধ্যে পরীক্ষা মোটামুটি শেষ হয়ে যায়, তোমরা চাইলে দেখতে পারো। স্যার সিলেবাস পার্ট 3 বুঝলাম না, চঞ্চল। দাঁড়াও, তুমি কি বলছো? স্যার সিলেবাস পার্ট 3, দেখো পার্ট, ও আচ্ছা, তুমি মানে কোথাও সময় গুলিয়ে ফেলেছো হয়তো, যাই হোক। দেখো, প্রথমত যেটা হচ্ছে, আমাদের ভালো করে শোনো একটা জিনিস। এমটিএস এর একটাই সেগমেন্ট হয়, এমটিএস এর এই পুরো পার্টের মধ্যে পরীক্ষা কমপ্লিট হয়ে যায়। হাবলদার, যখন তোমরা যদি হাবলদারের জন্য কোয়ালিফাই করো, তাহলে তোমাকে আলাদাভাবে এক্সাম দিতে হয়, সেটা আমি বলে দিচ্ছি। তোমার মনে কোনো কনফিউশন আছে, পুনরায় তোমরা সেশনটা দেখে নেবে দরকার পড়লে। দেখো, যে এসএসসি হাবলদার যেটা আছে না, সেটার জন্য তোমাকে এক্সট্রা করে একটা পরীক্ষা দিতে হবে। তোমাদের ফিক্সড, তোমরা তোমরা জানো, এটা একটা ফিক্সড তোমাদের পরীক্ষা হয়। দুটো ডিপার্টমেন্ট আমাদের কাছে আছে, সেই দুটো ডিপার্টমেন্ট তোমাকে ডাকবে। তোমাকে সেখানে গিয়ে ছেলেদের ক্ষেত্রে তোমাদের 15 মিনিটে 1600 মিটার তোমাকে দৌড়াতে হয়। এবং তোমরা যদি দেখো, এটা তোমরা অনেকেই হয়তো সেখানে তোমরা যাও, মানে এখানে তোমার যেখানে তোমাদের টেস্ট হয়, যেখানে আমাদের বড় বড় মাঠগুলো রয়েছে কলকাতায়, নাম মেনশন করছি না। দেখো, হাবলদারের যদি তোমার ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, তোমরা যদি টেস্ট তোমরা যদি দেখো, যে 157 পয়েন্ট তোমাদের 5 সেন্টিমিটারে তোমাদের কিন্তু হাইট লাগবে, চেস্টে তোমাদের 76 সেন্টিমিটার লাগবে, আনএক্সপ্যান্ড মানে তোমাদের না ফুলিয়ে, এবং 5 সেন্টিমিটার তোমাদের এক্সপেনশন করে দেখাতে হবে। যদি আমি তোমাদেরকে বলে রাখি একটা মানে সোজা কথা, এই 5 সেন্টিমিটার এক্সপেনশন, এটা অনেকে ভাবছে যে হবে কি হবে না, আমি তোমাদেরকে বলে রাখি এটা দিয়ে দেয়। ঠিক আছে, কি বললাম, মানে একটু সামান্য এদিক ওদিক হয়ে এলে ছেড়ে দেয়। ঠিক আছে, তো এই পরীক্ষাটা সেই পুলিশের মতো কষ্টকর পরীক্ষা নয়, বা পুলিশের মতো চাকরিও নয়। নাম এটার হাবলদার, বাট এটার ভালো জব। ঠিক আছে, খারাপ নয়। ঠিক আছে, তো তোমরা চাইলে এটা দিতে পারো। আচ্ছা, আর না, একদিনে দুটো এক্সাম হয় না, ওটা একটাই এক্সাম, দুটো পার্টে ভাগ করা থাকে। একটা পার্ট শেষ হওয়ার পরে আরেকটা পার্ট শুরু হয়। সৌরভ, আশা করি ক্লিয়ার হয়েছে, একটা পার্ট শেষ হবে আর একটা পার্ট শুরু হবে। ঠিক আছে, অটোমেটিক শুরু হবে, কোনো গ্যাপ নেই। তুমি ওখানে বসে উঠতেও পারবে না, কিছু করতে পারবে না, অটোমেটিক চলতে আরম্ভ করবে। জিআই সিলেবাসটা আমি অলরেডি বলে দিয়েছি, একবার তোমরা আরেকবার দেখে নিও। জিআই সিলেবাসের মধ্যে তোমরা যদি দেখো 36টা টপিক আছে, তোমরা ভালো করে একবার দেখে নিও। ঠিক আছে, ভার্বালের মধ্যে তোমাদের 22খানা টপিক আছে, নন ভার্বালের মধ্যে তোমাদের, সরি, অ্যানালিটিক্যালের মধ্যে 4টে টপিক আছে, আর এদিকে মনে হয় তোমাদের 12খানা টপিক আছে। ঠিক আছে, একবার দেখে নিও। ঠিক আছে, চলো। তো আশা করি আর কারোর কোনো ডাউট নেই। না, এমটিএস পুলিশের জব না, এমটিএস হচ্ছে মাল্টি টাস্কিং স্টাফ। মানে এটা হচ্ছে তোমাদের গ্রুপ সি লেভেলের চাকরি, তোমাদের এসএসসি তে, মানে স্টাফ সিলেকশন কমিশনের, যেখানে তোমাকে যে কাজটা অ্যাসাইন করে দেবে ডিপার্টমেন্ট, সেই কাজটাই করতে হবে। ওই জন্য নাম হচ্ছে মাল্টি টাস্কিং স্টাফ।
ঠিক আছে, গ্রুপ সি লেভেলের চাকরি তোমরা একবার একটু সার্চ করেও নিতে পারো, ঠিক আছে। আর এই যে এমটিএস এর সঙ্গে আরেকটা পোস্ট বেরোয়, তোমাদেরকে নাম বলছি, এই যে হাবলদার, কোথায় গেল সে হাবলদার, হ্যাঁ, এই হাবলদারটা হচ্ছে নাম পুলিশের মতো একটা পোশাক আছে, কিন্তু কাজ পুলিশের মতো নয়, মানে সব কাজটা পুলিশের মতো নয়, ঠিক আছে, কি বললাম, চলো। আচ্ছা, এরপরে তোমরা যদি দেখো, আচ্ছা এখানে আমি আর কিছু বলছি না, এবার আমরা ডাইরেক্টলি চলে যাই আমাদের পড়াশোনার টপিকে, চলো। আর কারোর কোনো ডাউট আশা করি নেই, রেলিভেন্ট ডাউট আমি সব নিয়ে নিয়েছি। এবার চলো, এবার আমরা চলে আসি আমাদের আজকের যে সেশন, সেখানে আমরা রিজনিং এর সব থেকে ইম্পর্টেন্ট টপিক এবং এমটিএস এ কি, এটা কি ধরনের প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ, তোমাদেরকে বললাম তো, আচ্ছা আচ্ছা, বুঝলাম বুঝলাম, এবার বুঝলাম, দাঁড়াও দাঁড়াও, দাঁড়াও তোমাকে বলে দিচ্ছি, মেনশন করে দিচ্ছি, একবার দেখে নাও। এই যে 600 মিটার কম আর 5 মিনিট বেশি, ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে। চলো, এবার চলে আসি আমরা, দেখো ভালো করে শুনে নাও। এবার আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে রিজনিং এর একটা ইম্পর্টেন্ট টপিক, কোডিং ডিকোডিং। মিনিমাম 2 থেকে 3টে প্রশ্ন পড়ে পরীক্ষায়, যে প্রশ্নে 1 মার্কস করে পড়ে সেই প্রশ্নে তুমি সেই পরীক্ষায় তুমি 2 থেকে 3 নম্বরে অ্যাচিভ করতে পারো। যে পরীক্ষায় তোমাদের 2 মার্কস করে পড়ে, যেমন সিজিএল, সিএইচএসএল, ঠিক আছে, বা সিজিএল মেন্সে তো 3 নম্বর করে পড়ে, সেখানে গিয়ে তোমরা এর থেকে অনেক বেশি স্কোর করতে পারো, 3 × 3 ম্যাক্সিমাম 9 স্কোর করতে পারো, ঠিক আছে। না, এমটিএস এর জন্য কোনো কিছু নেই, এমটিএস এর জন্য কোনো দৌড় বা কিছু নেই, এমটিএস তো জাস্ট মাল্টিটাস্কিং স্টাফ, ওখানে আর কিছু এলিজিবিলিটি নেই, শুধু পরীক্ষা ক্র্যাক করো আর চাকরি করো, ঠিক আছে, কিচ্ছু এলিজিবিলিটি নেই আর, ঠিক আছে। ওটা শুধুমাত্র যারা হাবলদারে ঢুকতে চাইছে, ঠিক আছে, চলো। আচ্ছা চলো, এবার হচ্ছে কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট আমরা পড়ে নেব। আর একদম কথা নয় চ্যাট বক্সে, আবার আমি পরে যখন বলবো তোমাদেরকে তখন তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, ঠিক আছে, চলো। আর তোমাদের কমেন্ট এখন আমি দেখছি না, এরপর আমি চলে যাই কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট কি জন্য আমরা দেখব, যে পার্টিকুলার আমাদের টপিক যেটা শুরু করতে চলেছি আমরা, সেই টপিকের কোডিং ডিকোডিং। দেখো, কোডিং ডিকোডিং টপিকটা যদি আমাদের পড়তে হয়, তাহলে আমাকে জানতে হবে যে বিষয়টা কি। তো বিষয়টা কি যখন আমরা জানবো, তখন আমাদেরকে 2-3টে জিনিস আমাদেরকে আগে থেকেই জেনে নেওয়া বেটার। যে স্যার, কোড, ধরো আমি তোমাকে বললাম যে এ মানে হলো 5 আর বি মানে হলো তোমার কাছে 6, আর তোমাকে বললাম পি মানে হলো 7, ঠিক আছে। সো এখন তোমাকে বললাম যে, তোমাকে ধরো আমি বললাম, ধরো আমি আর একটা লিখে দিই, ধরো, আচ্ছা ধরো তোমাকে আমি বললাম পিবির কোড কত, বা তোমাকে পিবির কোড না জিজ্ঞেস করে তোমাকে আমি ঘুরিয়ে বললাম যে আচ্ছা বলো তো 76 লেখা আছে, 76 লিখেছে কোনো একজন ব্যক্তি, তাহলে তিনি কি বলতে চেয়েছেন? তার মানে তার কাছে ইনফরমেশন ছিল। ধরো তুমি গুপ্তচর মানে কোনো একটা এমন সংস্থায় কাজ করো যেখানে সমস্ত ইনফরমেশনকে মানে বাইরে লিক করা যাবে না, সব কোড কোড করে রাখা হয়, তাহলে তুমি বি কে তুমি কোড করেছো 6 দিয়ে, আর পি কে কোড করে রেখেছো 7 দিয়ে। যখন কোনো মানে সেই কোডিং জানা ব্যক্তি সে যখন 76 কে দেখবে, সে সেটাকে 76 পড়বে না, সে সেটাকে কিভাবে পড়বে? পি বি পড়বে। মানে তার কাছে 76 নয়, তার কাছে জিনিসটা পিবি, ঠিক আছে। এটাই হচ্ছে কোডিং। কোডিং শব্দের অর্থ হচ্ছে তোমার জানা জিনিসকে একটা অচেনা জিনিসের সঙ্গে রিলেট করে দেওয়া, যার কোনো কোনো অর্থ দিয়ে সম্পর্ক নেই, জাস্ট লিঙ্ক করে দেওয়া। এবার সেই নতুন যে জিনিসগুলোকে আমি তৈরি করেছি লিঙ্ক করে করে, সেগুলো দিয়ে যদি কোনো জিনিসকে রিপ্রেজেন্ট করা হয়, যার মানে শুধুমাত্র সেই জানে যে বানিয়েছে বা যে লজিক জানে, তো সেটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে আমাদের কাছে কোডিং ডিকোডিং। কোডিং, এই যে প্রথমে আমি, 1 মিনিট, 1 মিনিট, আচ্ছা চলো, কারো এসএমএস আসেনি, চলো। এবার যেটা হচ্ছে কি, যেটা আমি বলতে চাইছি ভালো করে শোনো, কেউ তোমাদেরকে সবাইকে আমি একটা কথা বলছি, শুনে নাও মন দিয়ে। তোমরা না কেউ ওই হাত চিহ্ন যেটা আছে না, ওটাকে কেউ ক্লিক করবে না, ঠিক আছে। সবাই একটু সাবধানে জিনিসটাকে ইউজ করো, ঠিক আছে, চলো। এবার আমি যেটা বলতে চেয়েছি ভালো করে শুনবে, যে এই যে কোডিং আমরা বলবো, কোডিং কোনটা? এই যে বি কে আমি 6 দিয়ে রিপ্রেজেন্ট করলাম আর পি কে 7 দিয়ে রিপ্রেজেন্ট করলাম, এই কনসেপ্টটাকে বলে কোড করা, ঠিক আছে। একটা জিনিসকে অন্য জিনিসে
অন্য জিনিস দিয়ে বোঝানো। আর এই জিনিসটাকে যখন এ বের করলো 76কে, সে যখন বলছে 76 মানে পিবি, তখন সে কি করলো, ডিকোড করলো জিনিসটাকে। তাহলে এটা হচ্ছে কোডিং আর এটা হচ্ছে আমাদের ডিকোডিং। বাস এইটুকু আমাদেরকে বুঝতে হবে। তো এটা হচ্ছে বেসিক হয়ে গেল। এবার স্যার এই চ্যাপ্টারটা সলভ করতে গেলে এবার আমরা পরীক্ষার আঙ্গিকে দেখবো। এবার আমরা এই মানেটা বুঝে গেছি, এই মানেটা আমার কাছে যখন ক্লিয়ার হয়ে গেল, এবার আমরা পরীক্ষার আঙ্গিকে দেখবো যে আমাদের কোডিং ডিকোডিং পরীক্ষার আঙ্গিকে কিভাবে পড়ে। সেটা যদি আমরা দেখি তাহলে আমাদেরকে ইংলিশ অ্যালফাবেট সম্পর্কে আইডিয়া নিতে হবে। তো তোমরা প্রত্যেকে জানো ইংলিশ অ্যালফাবেট এ থেকে শুরু হয় এবং জেডে গিয়ে শেষ হয়, মানে নাম্বার অফ অ্যালফাবেট হচ্ছে 26। ঠিক আছে, 26টা আমার কাছে অ্যালফাবেট থাকে। তো কোডিং ডিকোডিং যদি আমাকে শিখতে হয় 26টা লেটার, 26টা লেটার বা 26টা অ্যালফাবেটের পজিশন ভ্যালু জানতে হয়। পজিশন ভ্যালু মানে কি স্যার? পজিশন ভ্যালুর মানে হলো যে এ আমাদের প্রথম অ্যালফাবেট, বি আমাদের সেকেন্ড অ্যালফাবেট, এরম করে করে জেড হচ্ছে আমাদের 26তম অ্যালফাবেট। তো এই অর্ডারটা তোমাদের কাছে একদম নখদর্পণে থাকা জরুরি, না হলে কি হবে, পরীক্ষা হলে তুমি কোড খুঁজতে বসে যাবে আর টাইম নষ্ট হয়ে যাবে। এক একটা কোয়েশ্চেন সলভ করার জন্য ম্যাক্সিমাম 20 সেকেন্ড বরাদ্দ, এর বেশি টাইম নিলে কিন্তু তোমরা পরীক্ষায় ভালো মার্কস অ্যাচিভ করতে পারবে না। তো তার জন্যই কিন্তু আমাদের এই সেশন, যে কি করে এটাকে অ্যাচিভ করব আমরা। তো শোনো ভালো করে। তো এখানে আমরা কি করব, আমরা প্রত্যেকটা জিনিস চলো, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। প্রথমে আমরা এর কি করব, পজিশন বের করাটা শিখবো। পজিশন বের করা তো যায় না, সে তো আমরা মুখে মুখে কাউন্ট করে বের করতে পারি। আমরা একটা ট্রিক শিখবো যা দিয়ে আমরা কি করতে পারি, এই এ থেকে জেড পর্যন্ত আমরা মনে রাখতে পারি। এবার ট্রিক তোমরা নিজেরাও বানিয়ে নিতে পারো, আর যাদের কাছে ট্রিক নেই তারা আমারটাকে চোখ বন্ধ করে ফলো করো, তাতেও কাজ হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের কাছে 26টা অ্যালফাবেট আছে। আমরা কি করব, প্রথম চারটেকে মনে রাখবো না, কারণ এবিসিডি প্রথম চারটে হয় আমরা জানি। সিমিলারলি এটা হচ্ছে 24, 25, 26 এক্স ওয়াই জেড লাস্টে আসে, এটাও আমাদের কাছে জানা থাকে। এটাকে মনে রাখার জন্য আমাদের ব্রেনে জোর দেওয়ার কোনো দরকার নেই। মনে কোনগুলোকে রাখতে হবে, এই বাকি পার্টগুলোকে। কিভাবে, ইটাকে দিয়ে তুমি রিলেট করে মনে রাখতে পারো। আমি যে টেকনিকটা বলছি এটা জাস্ট একটা মনে রাখার টেকনিক, এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। তোমরা এটাকে মনে রাখতেও পারো, তোমরা নিজেদের ট্রিক বানিয়েও নিতে পারো। ই ফর হচ্ছে ইভিনিং, তাই না? ই ফর হচ্ছে ইভিনিং। ইভিনিং মানে কি, ইভিনিং আমরা মোটামুটি অ্যাপ্রক্সিমেট 5টার সময় হয় ধরতে পারি। তাহলে ইভিনিং যখনই আমি ই শব্দ বলবো আমার মাথায় আসবে ইভিনিং, আর তখনই আমি মনে করে নেবো ই ফর 5। ঠিক আছে, এফ দিয়ে একটা শব্দ আসে এফ আই এক্স, ফিক্স। ফিক্স শব্দটা খানিকটা সেম টোনের শব্দ, কার মতো, সিক্স এর মতো। সিক্স লাস্টে যেরকম টোন আসছে, ফিক্স এর লাস্টেও সেরকম টোন আসে। তো তোমরা মনে রাখতে পারো এফ ফর ফিক্স, এফ ফর সিক্স। ঠিক আছে, জিটাকে লেখা হয় কেমন করে, একটু বিকৃত করে লিখলে এখানে 7 ফর্ম করবে। তাহলে তুমি একটুখানি দেখো, এখানে আমরা 7 কিন্তু এটাকে মনে রাখতে পারি। যদি আমরা দেখি এইচ, এইচটাকে যদি আমরা দেখি তাহলে আমাদের কি হবে, ওপর নিচে যদি আমরা রেলের যে নাম্বার যেগুলো ওঠে বা ক্যালকুলেটারে যেভাবে নাম্বারগুলো ওঠে তাতে দুটো ফোঁটা ওপরে নিচে দিয়ে দিলে এটা একটা ওই রকম 8 তৈরি করে দেবে। তাই এটাকে আমরা এইভাবে একটা ইমাজিনেশন পাওয়ারকে কাজে লাগিয়ে আমরা এটাকে 8 মনে করে রাখতে পারি। তাতেও কোনো এক্স্যাক্টলি G7 সামিট বলতে পারো। আচ্ছা, আই দিয়ে তোমরা, আই হচ্ছে আই দিয়ে দেখো প্রত্যেকটা ব্যক্তির তার স্বভাবগত চরিত্র হচ্ছে সেই ব্যক্তি মনে করে যে আমি সবকিছু জানি। কেউ বলবে যে আমি কিচ্ছু জানি না? কেউ বলবে না। তাহলে বলে আই নো, আই নো, আই নো করে না সবাই, আই নো আমি জানি, আমি জানি। তো নো শব্দটার বিকৃত করতে 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 গ্রাম বাংলায় হয়ে যায় কি ন। তোমরা প্রত্যেকে জানো, তাহলে নয় দিয়ে তোমরা মনে রাখতে পারো। আচ্ছা, এরপরে কি হচ্ছে, জে অ্যান্ড কে কে একসাথে মনে রাখতে পারো। তোমরা নিজেরাও ট্রিক বানিয়ে নিতে পারো, আমি যেটা বলছি সেটা মনে রাখতে পারো। জম্মু কাশ্মীরে তোমরা জানো প্রায় ফায়ারিং চলে, তো তোমরা মনে রাখতে পারো 10-11টা গুলি তো চলেই চলে জম্মু কাশ্মীরে। তো এটার জন্য আমরা 10 আর 11 কিন্তু আমরা মনে রাখতে পারি। এল দিয়ে মনে রাখা খুব সোজা। তোমাদের এল ফর একটা শব্দ আছে লাভ। আর আমরা আমাদের বাঙালি মায়েদের একটা কমন ডায়ালগ আছে, যে মানে স্কুল লাইফে বা কলেজ লাইফে যদি তুমি লাভের চক্করে পড়ো তাহলে 12টা বেঁধে যাবে। তাহলে আলটিমেটলি কি আছে এখানে, এল ফর 12 মনে রাখতে পারো, লাভ 12টা বেঁধে যাবে। আচ্ছা, এম দিয়ে মনে রাখতে পারো, একটা গানের লাইন আছে যে ম্যা তেরা হোনে লাগা হুঁ, তো ম্যা তেরা, তেরা দিয়ে 13 মনে রাখতে পারো। জাস্ট মনে রাখার ট্রিক। ঠিক আছে, না চাইলে না মনে রাখতে পারো, অন্য কিছু দিয়ে মনে রাখতে পারো। আচ্ছা,
এনটাকে মনে রাখার জন্য আমি বলবো যে এনটাকে যদি তুমি একটু দেখো এখানে সেপারেট করে দাও জয়েন্ট থেকে, তাহলে এটা 4-এর মতো শেপ নেবে। আর 4 তো স্যার ডি এর জন্য ইউজ হয়ে গেছে, 4 তো স্যার ডি এর জন্য ইউজ হয়ে গেছে, তাহলে তো এটা 4 হবে না। তা যখনই হবে না আমি 10 যোগ করে দেবো, তার মানে এটা 14 হয়ে যাবে। তার মানে এন এর জন্য আমরা ইউজ করব 14। ওপি একসাথে, ওপি আমরা একটা জিনিস দিয়ে মনে রাখতে পারি, ভালো করে শুনবে। ওপি কি হয়? হ্যাঁ, ওপি দিয়ে আমরা মনে রাখতে পারি কি, দেখো ও পাপা, ও পি দিয়ে মনে রাখতে পারি ও পাপা। তোমার ছোটবেলায় যখন মায়ের কাছে মারধর খেতে, তখন কেউ তো ও পাপা ও পাপা বলে চেল্লাতে। তো 15-16 দিয়ে মনে রাখা যেতে পারে ও পাপা, ও ফর 15 আর পি ফর হ্যাঁ অনেক কিছু দিয়ে মনে রাখা যেতে পারে, ঠিক আছে 15-16। আচ্ছা, কিউ দিয়ে মনে রাখতে পারো তোমরা 17 বলেছে, কি করে মনে রাখবো? কিউটাকে বিকৃত করলে 7 হয়ে যায়, 7 তো স্যার জি এর জন্য ইউজ হয়ে গেছে, তাহলে 10 যোগ করে দেন, তাহলে হয়ে যাবে 17। তাহলে কি হয়ে যাবে 17। আচ্ছা, আর দিয়ে মনে রাখতে পারো কি, আরটাকেও বিকৃত করতে পারো, এটাকে জুড়ে দাও, এটাকে জুড়ে দাও, 8 8 ইউজ হয়ে গেছে, তাহলে 10 যোগ করে দাও 18, তাহলে আর হয়ে যাবে 18। আচ্ছা, এস টি একসাথে পড়লে ভালো, আমি টিটাকে নিচে লিখে নিচ্ছি, সো এটা টি করে নাও। দেখো, তাহলে আমরা এস টি কে একসাথে মনে রাখবো কি করে? এস টি কে একসাথে মনে রাখার টেকনিক হচ্ছে, ছোটবেলায় তোমরা প্রত্যেকে জানো, বাস ভাড়া, তোমরা গ্রামে যারা থাকো বা গ্রামের আশেপাশে থাকো তারা জানো যে বাসে হাফ ভাড়া সিস্টেম ছিল, এখন আছে কিনা আমার জানা নেই। তো স্টুডেন্ট টিকিট পাওয়াটা কোনো কোনো বাস হাফ ভাড়া নিত, কোনো কোনো বাস নিত না, ফুল ভাড়া না দিলে নামিয়ে দিত। তো সেখান থেকে আমরা ট্রিক বানাতে পারি যে 19-20, তাই না? হ্যাঁ, তো 19-20 তার মানে কি, স্টুডেন্ট টিকিট পাওয়াটা ভাগ্যের ব্যাপার, 19-20-এর ব্যাপার, ঠিক আছে? এটা দিয়ে তোমরা মনে রাখতে পারো। আচ্ছা, তারপরে তোমরা মনে রাখতে পারো যে এসটি হয়ে গেছে, টিটা মুছে দাও। আচ্ছা, ইউভি দিয়ে একসাথে মনে রাখতে পারো যে আমরা জানি ইউভি সিং, তোমরা যারা যুবরাজ সিং এর খেলা দেখেছো, যখন দেখবে এন্ট্রি ঘটতো তখন যে নেম প্লেটের নেমটা দেখাতো, সেখানে ইউভি সিং দেখাতো না, যুবরাজ সিং এর বদলে ইউভি সিং দেখাতো। তো হ্যাঁ, ইউনিভার্সাল দিয়ে মনে রাখতে পারো, বাট ইউভি সিং দিয়ে আমি বলছি কারণ যুবরাজ সিং 21.5 বছরের কাছাকাছি খেলায় জয়েন করেছিল। তো 21.5 বছরের আগেরটা কত, 21 বছর, আর তার পরেরটা কি হবে 22 বছর, মাঝখানে 21.5 পরে, তাই না? তো এটা দিয়েও তোমরা মনে রাখতে পারো। আই রিপিট, ইউভি 21-22 মাঝখানে পরে তার জয়নিং ইয়ার, ঠিক আছে? এটা দিয়ে মনে রাখতে পারো, ঠিক আছে? এরপরে তোমরা দেখতে পারো যে ডাব্লু, ডাব্লু তোমাদের উল্টো এম, ডাব্লু হচ্ছে উল্টো এম, এম এর জন্য তুমি 13 ইউজ করো, তাহলে 10 যোগ করে দাও, তাহলে হয়ে যাবে কি 23, ঠিক আছে? যখনই তোমার কাছে কিছু আটকে যাবে তখনই 10 যোগ করে দেবে, ঠিক আছে? ঠিক আছে, ওকে। অনেক টেকনিক আছে, যে যেরকম পারবে মনে রাখতে পারো, এটা শুধুমাত্র মনে রাখতে হবে, বাস এটা মনে রাখতে পারলেই খেলা শেষ। এবার দেখো, এবার আমাদের সেকেন্ড যে জিনিসটা জানতে হবে, ভালো করে শুনবে, ভালো করে আমার কথা বোঝার চেষ্টা করো। এবার জানতে হবে অপোজিট লেটার কনসেপ্ট, কি বলবো? অপোজিট লেটার কনসেপ্ট, অপোজিট লেটার, অপোজিট লেটার কনসেপ্ট। তো অপোজিট লেটার কনসেপ্ট ভালো করে শুনবে, শুনে নাও। কোন লেটার কার অপোজিট কি করে বুঝবে? সবসময় মনে রাখবে, দুটো লেটারের পজিশন ভ্যালু যোগফল যদি 27 হয় তাহলে সেটা অপোজিট। বলে স্যার কিরকম ভাবে এটা সৃষ্টি হলো? যেমন তোমরা যদি দেখো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, ঠিক আছে, আই জে কে এল এম এন ও পি কিউ, আচ্ছা এনটাকে এদিকে তুলে আনো, ঠিক আছে? এটা হচ্ছে এম এন, এক মিনিট, এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। তো তোমরা প্রত্যেকে জানো এটা এর মান হচ্ছে 1, আর এর সামনে যে পড়লো তার মান হচ্ছে কত, 26। তাহলে দুটো যোগফল কত স্যার? দুটো যোগফল হচ্ছে 27। তার মানে এ আর জেড হচ্ছে অপোজিট, তাহলে দুটো লেটার অপোজিট হতে গেলে যোগফল কি হবে, 27 হতে হবে। তো স্যার এরকম মনে রাখতে গিয়ে তো আমার সর্বনাশ হয়ে যাবে, আমি কি করে মনে রাখবো এতটা জিনিস? তার জন্য আমি একটা টেকনিক শেখাচ্ছি, ট্রিক শেখাচ্ছি, সেটা শোনো। ট্রিক কি? এইচএস, এইচএস মানে কি জানো? ছোটবেলাকার হাই স্কুল, হায়ার সেকেন্ডারি। তাহলে এইচ আর এস কি হবে, পরস্পরের অপোজিট, পরস্পরের কি হবে বলো, অপোজিট। যদি তোমরা দেখো যে পি কে মুভি সবাই দেখেছো, পি কে মুভি, তো পি হচ্ছে কে এর অপোজিট। যেমন আমরা একটু আগে একটা শব্দ লিখেছিলাম লাভ, লাভকে দুটো ভাগে ভেঙে দাও, ঠিক আছে? তাহলে কি হবে, এল আর ও অপোজিট হয়ে যাবে, আর ভি আর ই অপোজিট হয়ে যাবে। আমি প্রত্যেকের কাছ থেকে লাস্টে জিজ্ঞেস করবো, কমেন্ট বক্সে জানাবে, এখন নয়।
আগে দেখে নাও, এইচ এর অপোজিট এস, পি এর অপোজিট কে, এল এর অপোজিট ও, আর ভি এর অপোজিট হচ্ছে ই। ঠিক আছে, লাভ দিয়ে মনে রাখতে পারো। আচ্ছা, আর কি কি জানতে হবে স্যার? এখানে বহু জিনিস আছে, যেমন তোমরা ফুচকা দিয়ে মনে রাখতে পারো, এফ আর ইউ, আর বাকিগুলো ছোট করে লিখছি, ফুচকা ফুচকা, যাই হোক। তাহলে এফ আর ইউ কি হবে বলো? এফ আর ইউ হচ্ছে তোমাদের পরস্পরের অপোজিট। এবং ইলেকট্রিক ভেহিকেল দিয়ে মনে রাখতে পারো, এখন প্রচুর ইভি ইভি ভেহিকেল চলছে, তো কি হবে? ইলেকট্রিক ভেহিকেল ই আর ভি পরস্পরের কি হবে? পরস্পরের অপোজিট হবে। এবং ইন্ডিয়ান রেলওয়ে দিয়ে মনে রাখতে পারো, ইন্ডিয়ান রেলওয়ের আই আর আর পরস্পরের অপোজিট হয়, তাই না? এটা দিয়ে মনে রাখতে পারো। ম্যান দিয়ে মনে রাখতে পারো, এম আর এন কি হবে? পরস্পরের অপোজিট হয়, এটা দিয়ে মনে রাখতে পারো। বি আর ওয়াই মনে রাখার দরকার নেই, এমনিই মনে থাকে। ডিউ দিয়ে মনে রাখতে পারো, ডিউ, তাই না? ডিউ, ডিউ দিয়ে মনে রাখতে পারো। ডি আর ডাব্লিউ পরস্পরের অপোজিট। যেমন জিটি রোড, তাই না, শেরশাহ তৈরি করেছিল জিটি রোড, জিটি রোড হচ্ছে পরস্পরের, জি আর টি পরস্পরের অপোজিট। তো আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো পরস্পরের অপোজিট কোনগুলো। তো আমি তোমাদেরকে কমেন্ট বক্সে জানতে চাইছি, তোমরা শুধু কমেন্ট বক্সেই জানাবে, তোমরা আমাকে বলো, আমি জাস্ট লিখবো যেটা, তোমরা শুধু আমাকে বলবে যে এর অপোজিটটা কি হবে। তোমরা আমাকে বলো কে এর অপোজিট কি, কে এর অপোজিটটা বলো, কমেন্ট বক্সে লেখো কে এর অপোজিট কি। পি, রাইট। তোমরা আমাকে বলো, আচ্ছা, ভি এর অপোজিট কি? ই। চলো, ওকে, তোমরা আমাকে বলো আই এর অপোজিট কি? আর। ওকে, দারুন দারুন দারুন, ঠিক আছে, চলো। ওকে, আমি বুঝে নিয়েছি তোমাদের, বুঝে গেছে তোমরা, না হলে এক দুবার রিভিশন করবে, হয়ে যাবে। আর আমি তো ক্লাসে এটা যেহেতু বেস্ট চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা বহু জায়গায় কাজে লাগবে, তো বহু বারবার আমি যেহেতু আওড়াবো, বারবার আলোচনা করবো, তোমাদের মাথায় এমনিও সেট হয়ে যাবে, তার জন্য তোমাদেরকে বেশি এফোর্ট দিতে হবে না। ঠিক আছে, ইন্ডিয়ান রেলওয়ে, দারুন। চলো, এবার আমরা দেখবো, আমরা যেটা দেখতে চাইছি যে আমাদের এখানে কি কি টপিক কভার করতে হবে কোডিং ডিকোডিং এ। টোটাল আমাদের কাছে তোমরা যদি দেখো কতগুলো আমাদের কাছে টাইপ আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, টাইপ হিসেবে পড়লে আটটা। কিন্তু তোমাদেরকে আমি বারবার বলি যে আমার যে পড়ানোর টেকনিক হবে সেটা থিম বেসড। থিম বেসড মানে কি? আমরা একটা থিম ধরবো, সেই থিমটাকে আমরা নিয়ে এগোবো, যাতে আমাদের পরীক্ষা হলে পরীক্ষার মতো অ্যাটমসফিয়ার তৈরি হয়। দেখো, বুকিশ নলেজ বা বইয়ের মতো ধরন তো তোমরা সব জায়গায় পড়ো বা সব জায়গায় দেখো, সেটা আসলে পরীক্ষার অ্যাপ্রোচ নয়। কারণ পরীক্ষায় গিয়ে সত্যি কথাই বলতে গেলে 10 সেকেন্ডের মধ্যে বা 20 সেকেন্ডের মধ্যে কোনো একটা কোশ্চেনকে যদি তোমাকে অ্যান্সার করতে হয়, তাহলে সবসময় মনে রাখবে তোমার কাছে টাইপ, তোমার কাছে মাথায় আনতে গেলে তোমার টাইম চলে যাবে 10 সেকেন্ড ওখানেই। তোমাকে থিম বেসড পড়াশোনা করতে হবে। তো আমরা ফার্স্টে টাইপ করবো অবশ্যই, কিন্তু মাথায় থাকবে আমরা থিম বেসড পড়ছি, টাইপ বেসড নয়। ঠিক আছে, চলো, আমরা ফার্স্ট কোয়েশ্চেন যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই পার্টিকুলার তোমাদের টাইপের মধ্যে, যেখানে আমাদের লেটার কোডিং দেখবো নাম্বারের তরফ থেকে, কিন্তু আমরা কিন্তু থিম বেসড করবো। তোমরা একটু পরেই বুঝতে পারবে কেন এর নাম আমি দিচ্ছি থিম বেসড। চলো, পুরো প্রথমে কোশ্চেনটা দেখো। কোশ্চেনটা তোমাদের 2021-এ এমটিএস এর মানে 6-10-2021-এ এটা শিফট 1-এ পড়েছিল, তো তোমরা দেখতে পারো। আমি তোমাদেরকে প্রথম থেকেই বলেছি আমি যা কোশ্চেন করবো 2020-র পরে, এবং 2024-এর লেটেস্ট কোশ্চেনও কিন্তু সেখানে ইনক্লুড থাকবে। ঠিক আছে, এবার হচ্ছে কি, ইন আ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ, বলছে কি গ্লামারকে লেখা হচ্ছে কেমন করে। প্রথমে একটা কোয়েশ্চেনকে বোঝার চেষ্টা করো। বলছে একটা কোড ল্যাঙ্গুয়েজ আছে, কিরকম কোড ল্যাঙ্গুয়েজ, যেখানে গ্লামারকে বলা হয় এইভাবে। এখন একজন পরীক্ষার্থী সে এটাকে ফার্স্টে পড়বে, পড়ার পরে সে বুঝবে যে গ্লামার থেকে কি করে এটা লেখা হলো। যদি সেই কি করে শব্দের অর্থটা পেয়ে যায়, জানতে পেরে যায় যে কি করে গ্লামারকে এভাবে লেখা হয়েছে, তাহলে সেই কি করে বা সেই যে রুলটা, সেটাকেই সে এটার উপরে অ্যাপ্লাই করে দেবে, আর অ্যাপ্লাই করলেই তার উত্তর পেয়ে যাবে। তাহলে আগে আমাকে কি করতে হবে? রুল খুঁজে বার করতে হবে, যে কি এমন লজিক খাটালো, যেখান থেকে এই গ্লামারটা এটা হয়ে গেল। সেই যে মেশিনটা, সেই যে তোমাদের রুলটা, সেটা খুঁজে বার করতে হবে। বাস এটাই হচ্ছে কথা। আর আমি একটা কোশ্চেন সলভ করাবো, তার মধ্যে 5টা কোশ্চেন থাকবে, তো সবাই খাতা পেন নিয়ে বসবে, খাতা পেন নিয়ে অ্যাক্টিভ থাকবে। তো 5টা কথা কিন্তু এর সঙ্গে বলবো, যেগুলো কিন্তু তোমাদেরকে নোট ডাউন করতে হবে। ঠিক আছে, দেখো, যখনই আমরা সবসময় কি করব পরীক্ষা হলে, অনেকে ভাবে চোখে দেখে দেখে করব, প্র্যাকটিক্যাল কথা বলছি, চোখে দেখে দেখে সিবিটি এক্সামে কিন্তু ওই রিস্কটা তোমরা নিও না। ঠিক আছে, তোমরা চোখে দেখে 30 সেকেন্ড লাগিয়ে দেবে, খাতায় লিখলে 20 সেকেন্ডে হয়ে যাবে। এটা প্র্যাকটিক্যাল কথা বলছি, যেগুলো তোমাকে কেউ বলবে না, এটা রিয়েল এক্সাম অ্যাপ্রোচ বলছি। ঠিক আছে, তো একদম তাড়াতাড়ি লেখা বাড়ি থেকে প্র্যাকটিস করতে হবে। GLAMOUR, আর তাকে লেখা হচ্ছে, একটু গ্যাপ গ্যাপ দিয়ে লিখতে পারো বাড়িতে, AGLAMOUR,
ও আর ইউ, তাই না? সো এটা আছে। তো ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা তাকাতে হয়, ফার্স্ট অফ অল যেটা যেভাবে আমাদেরকে কোয়েশ্চেনকে দেখতে হয়, সেই দেখার আঙ্গিকটা যেন আমরা ফার্স্টে দেখবো ওপরে যে লেটারগুলো ইউজ করা হয়েছে এখানে, সেই একই লেটার কি ইউজ করা হয়েছে না চেঞ্জ করা হয়েছে। তাহলে ভালো করে যে দূরদৃষ্টি দিয়ে দেখতে পাবে, সে দেখতে পাচ্ছে স্যার ওপরে GLAMOUR, নিচেও কিন্তু সেই লেটারগুলোই আছে, নতুন কোনো লেটারের আমদানি ঘটেনি। তাহলে সেম লেটার আছে। তাহলে সেম লেটার যখন আছে, তখন আমাদের কাছে দুভাবে কোশ্চেন, মানে কোশ্চেন সেটারের মাথায় দুটো জিনিস বা তিনটে জিনিসই ম্যাক্সিমাম আসতে পারে। আগে কোশ্চেন সেটারের মাথাটাকে বোঝো। সেম, তো এখানে সেম লেটার যখনই ইউজ করা হয়েছে, কোয়েশ্চেন সেটা তিন ভাবেই ভাবতে পারে। পরীক্ষা হলে এই তিন ভাবেই কোয়েশ্চেন আসতে পারে। তিনটে জিনিসই পরীক্ষা হলে আমাকে চেক করতে হবে। তাই জন্য আমি বলছি পরীক্ষায় বাইরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। কি তিনটে জিনিস? বলে স্যার এক তো হচ্ছে কি, কটা যখনই এরকম কেস হলো তখন আমাকে গুনে নিতে হবে যে কটা আমাদের কাছে লেটার আছে, তাড়াতাড়ি গুনতে হবে মুখে মুখে, মানে চোখের আন্দাজে 1 2 3 4 5 6 7। তাহলে একটা হতে পারে, 1 নম্বর টেকনিক এটা হতে পারে, পরীক্ষক তিনটে তিনটে করে ভাগ করে দিয়েছে আর মাঝের জনকে একা ছেড়ে দিয়েছে। তাহলে এম এম সেম আছে। তাহলে স্যার এরকম কি হতো? দেখো এবার একটা জিনিস শেখাচ্ছি, ভালো করে শোনো। আমার কোশ্চেনটা সলভ করানো উদ্দেশ্য না, কোশ্চেনটা শেখানো উদ্দেশ্য, যাতে 5টা কোশ্চেনের অ্যান্সার তোমরা করতে পারো। ঠিক আছে? যেমন তোমার কাছে 5টা প্লেস আছে, ভালো করে শুনবে, 5টা প্লেস আছে উপরে, 5টা প্লেস আছে নিচে। তুমি কিভাবে সাজাতে পারো এই জিনিসগুলো, এই টেকনিকগুলো তোমাদের কিন্তু পরবর্তীকালে সিটিং অ্যারেঞ্জমেন্টেও কাজে লাগবে। দেখো, তো 5টা প্লেসকে তুমি কিভাবে সাজাতে পারো, ভালো করে শুনবে। তো আমি সরি, আমাদের কাছে এখানে 3টে 5টা নিলাম, আর আর একটা নিয়ে নিই, এখানে 7টা নিয়েছিল না, 3 আর 3 6 7টা, আমি 7টাই নিয়ে নিই, চলো 7টা, আর এখানেও 7টা। আমি তারপরে বাকিগুলো বলছি। তো সবসময় মনে রাখবে, 7টা যদি থাকে তাহলে 3টে 3টে সেপারেট করা সম্ভব, আর মাঝেরটা, তাহলে মাঝেরটার সঙ্গে মাঝেরটার সম্পর্ক থাকবে, আর এই কোণার জিনিস এই কোণায় চলে আসবে, এই কোণার জিনিস এই কোণায় চলে আসবে, মাঝেরটা সোজা চলে আসবে। সিমিলার, এটা এখানে চলে আসবে, এটা এখানে চলে আসবে, এটা এখানে এটা হচ্ছে 1 নম্বর পদ্ধতি। পরীক্ষক এইভাবে ভাবতে পারে। তাহলে পরীক্ষক কি কি ভাবে ভাবতে পারে? এটা হচ্ছে এটা একরকম। এটা যদি না হয়, এটা যদি না হয়, পরীক্ষক কিভাবে ভাবতে পারে? বলে স্যার পরীক্ষক এভাবেও ভাবতে পারে, কোনো একটা জিনিসকে দেওয়া আছে, ধরো এটা হচ্ছে ধরো আমি এই উদাহরণটা দিয়েই বলি, GLAMOUR। পরীক্ষক কি করতে পারে, এই জিনিসটা এখান এদিক থেকে এদিকে লেখা আছে, পরীক্ষক কি করলো, এটাকে উল্টে দিল। ঠিক আছে, উল্টে দিল মানে প্রথমে আর কে লিখবে, তারপরে ইউ, তারপরে ও, তারপরে এম, তারপরে ALG। এটা হচ্ছে সেকেন্ড টাইপ, এখান থেকেও প্রশ্ন বহুবার পড়েছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সেকেন্ড টাইপ যেটা থেকে প্রশ্ন পড়ে। আচ্ছা থার্ড টাইপ কি স্যার? এখান থেকে থার্ড টাইপের যে প্রশ্ন পড়ে সেটা হচ্ছে যে তোমাকে অ্যালফাবেটিক্যাল অর্ডারে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজাতে হবে, মানে অ্যালফাবেটিক্যাল অর্ডার ইম্পর্টেন্ট। অ্যালফাবেটিক্যাল অর্ডার, অ্যালফাবেটিক্যাল অর্ডার, ঠিক আছে, সাজাতে হবে। অ্যাসেন্ডিং হতে পারে, ডিসেন্ডিং হতে পারে। মানে স্যার মানে কি? মানে হচ্ছে, ধরো আমার কাছে আছে GLAMOUR, তো ফার্স্টে আমাকে এদের পজিশন ভ্যালু দেখতে হবে। পজিশন ভ্যালু মানে কি? 7, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 13, ও কত, ও কত বলো, ও পাপা 15, ইউ মানে কত 21, আর আর মানে হচ্ছে 18। এগুলো সব আমি শিখিয়ে দিচ্ছি, আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো, যদি আমাকে অ্যালফাবেটিক্যাল অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হয়, আমি অ্যাসেন্ড সোজা লিখছি, অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হয়, তাহলে ছোট থেকে বড় সাজাবো, তাই না? ছোট থেকে বড় মানে প্রথমে কে আসবে? 1, 1 মানে এ আসবে, তারপরে কে আসবে? 1-এর পরে কে আছে? 7, 7 আসবে, জি আসবে, তারপরে কে আসবে বলো? তারপরে এ 7 হয়ে গেল, তারপরে আছে 13, 13 মানে এম আসবে। আচ্ছা তারপরে কে আসবে? এম এর পরে 18 মানে আর আসবে। তারপর 18 পরে কে আসবে? 18 পরে হচ্ছে তোমাদের, সরি 18 লিখলাম কেন, 15 আসবে, সরি সরি সরি, 15 মানে কি? ও আসবে। ওর পরে কি আসবে? 18 মানে আর আসবে। 18-র পরে কি আসবে? ইউ আসবে। তাহলে এখানে কটা ছিল? 7টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, একটা মিস হয়ে গেল মনে হচ্ছে। এ লিখেছি, জি লিখেছি, আর এখানে 12, এল মিস হয়ে গেছে, তাই না? তাহলে হচ্ছে তোমাদের 12 মানে AGL হবে। চলো, আশা করি তোমাদের প্রত্যেকে তোমরা বুঝতে পেরেছো, এটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার। সিমিলারলি তোমরা ডিসেন্ডিং অর্ডার লিখে নিতে পারো, ডিসেন্ডিং, ডিএস, ঠিক আছে, ডিসেন্ডিং অর্ডার লিখতে পারো সিমিলার ওয়েতে। তো এই তিনটে ভাবেই প্রশ্ন ডিজাইন করা সম্ভব এই পার্টিকুলার টাইপ থেকে। ঠিক আছে, যেখানে যেখানে কি আছে, যেখানে হচ্ছে তোমাদের লেটার গুলো তোমাদের সেম আছে, সেম লেটার থাকলে এই তিন ভাবেই ডিজাইন করা সম্ভব। বলো সবার কাছে ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকে একটা CL টাইপ করে দাও কমেন্ট বক্সে, CL। ঠিক আছে,
এবার দেখো এখানে আমাদের কি দেখতে হবে, এখানে আমাদেরকে প্রশ্নটা এবার পড়বো আর অ্যান্সার করবো ঝপাঝপ। দেখলাম সিমিলার আছে, সিমিলার আছে, আর সিমিলার যদি থেকে যায় তাহলে একটা কথা মাথায় রাখবে, এখানে আমাদেরকে ফার্স্টে দেখবে স্যার কোনাকুনি এসছে, হ্যাঁ স্যার এ তো এসছে, বাট বাকিগুলো তো স্যার রুল ফলো করছে না, তাহলে হ্যাপাজার্টলি আছে, তাহলে স্যার ওটা নেই, মানে সেকেন্ড অপশনটা আমাদের, মানে প্রথম অপশনটা আমার কাছে নেই, সেকেন্ড অপশনটাও স্যার নেই, দেখা যাচ্ছে উল্টো করে সাজায়নি। থার্ড অপশনটা তার মানে আমার কাছে এখানে প্রযোজ্য। থার্ড অপশন কি হয় স্যার, অ্যালফাবেটিক্যাল অর্ডার। দেখো একটু আগে আমি বের করেছিলাম, এখানে যদি আমরা দেখি অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজালে দেখো AGLMORU চলে আসছে, তাহলে এটা আছে অ্যালফাবেটিক্যাল অর্ডার, অ্যালফাবেটিক্যাল অর্ডারে চলে এসছে। তাহলে অ্যালফাবেটিক্যাল অর্ডারে যদি চলে আসে তাহলে আমাকে অ্যালফাবেটিক্যাল অর্ডারেই উত্তর দিতে হবে। তার মানে কি আছে বলো, এখানে দেখি এটা হচ্ছে 18, এটা হচ্ছে ইউ মানে কি ইউভি যুবরাজ সিং 21, টি মানে হচ্ছে 19 20 মানে 20, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 14, এটা হচ্ছে 7। তো এবার আমরা উত্তরে দেখব, উত্তরে আমার আগে সবার আগে কি হবে 7 আসবে, সবার আগে 7 আসবে মানে সবার আগে জি দিয়ে শুরু হবে, তিনটে অপশন আছে, এটা কেটে দাও। আচ্ছা তারপরে কি আছে, তারপরে আমরা দেখবো 7-এর পরে সবার আগে 14 আছে, তার মানে এন আসবে জি এর পরে, এন এখানে আছে, এন এখানে নেই, এটা কেটে দাও। তারপরে কি আছে দেখো, এবার দেখো এখানে ইউ আছে আর এখানে আই আছে, আর আমরা জানি আই আগে আসে তারপরে এন আসে, তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। বলো ক্লিয়ার কি ক্লিয়ার নয়? আমি আরো একবার বলছি, ভালো করে শোনো, ভালো করে শোনো আরেকবার। অপশন অপশন এলিমিনেশনটা আরেকবার শোনো। এটা হচ্ছে 18, এটা হচ্ছে 21, এটা হচ্ছে 20, এটা পুনরায় 20, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 14, আর এটা হচ্ছে 7। তাহলে সবার আগে কি আসবে, বলে স্যার সবার আগে 7 আসবে তারপর আই আসবে, সরি 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 আমি ভুল বলেছি। তো সবার আগে বি অপশন হবে, প্রথমে হবে কি, প্রথমে হবে জি, প্রথমে হবে জি 7, তারপর হবে 9, আমি 9টা খেয়াল করিনি, 9 হচ্ছে আই, তার মানে জি এর পরে আই আসবে। তাহলে এক চান্সে আমরা দুটো দুটো মাত্র ডিজিট দেখে, আমরা কিন্তু দুটো মাত্র ডিজিট দেখে আমরা বলে দিতে পারবো এটা হবে না, এটা হবে না, আর এটা হবে না। ঠিক আছে, চলো অপশন নাম্বার বি হবে, একদমই 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 একদমই। তো তোমরা কি করবে, ঠিক আছে, থ্যাংক ইউ সোহিনী। ওকে, চলো একবার একটু কেয়ারফুলি দেখে নেবে। দেখো পরীক্ষা হলে, দেখো পরীক্ষা হলে কি হয়, তোমাদেরকে স্ক্রিনের সামনে অ্যান্সার দিতে হয়, ঠিক আছে, কি বললাম স্ক্রিন দেখে অ্যান্সার দিতে হয়, কিন্তু আমি তোমাদেরকে বলবো কোডিং ডিকোডিং চ্যাপ্টার স্ক্রিন দেখে অ্যান্সার দেবে না, এটা আমার কাছে আমার রিকমেন্ডেশন, ঠিক আছে, কি বললাম, এটা কিন্তু পরীক্ষা হলে তোমাকে নাম্বার বাড়াতে সাহায্য করবে বা ভুল ভ্রান্তি এড়াতে সাহায্য করবে। এই ছোট ছোট টিপস তোমাকে কিন্তু আমি দিয়ে দেবো পরীক্ষা হলের অ্যাপ্রোচ সম্পর্কে, ঠিক আছে। ওকে, চলো এরপরে আমরা চলে আসি আর একটা কোয়েশ্চেন আমরা দেখবো, চলো এই কোয়েশ্চেনটা তোমরা আগে সলভ করো তারপর আমি বলবো। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা। চলো দেখো তোমরা শুধুমাত্র আমার সেশনের উপর রিলাই করতে পারো, কারণ ক্লাসের শেষে আমি ক্লাস যখন নেব ক্লাসের মাঝখানে হোমওয়ার্ক দেবো, ক্লাসের শেষেও একটা বাড়িতে প্র্যাকটিস করার জন্য আলাদা একটা শিট যাবে, অবশ্যই সব চ্যাপ্টার জন্য নয়, যে চ্যাপ্টার প্র্যাকটিসের বেশি দরকার আছে সেখানে আমি আলাদা করে দেবো, সেটা আমার দায়িত্ব, ঠিক আছে, সেটা কোন চ্যাপ্টার লাগবে কোন চ্যাপ্টার লাগবে না, ঠিক আছে, ক্লাসের মধ্যে তোমরা হোমওয়ার্ক তো পেয়েই যাবে, ঠিক আছে। চলো সবার অ্যান্সার এসে আমরা দেখি কিভাবে অ্যান্সার করব। চলো, ট্রেন আছে, আমরা আবারও লিখে নেবো ওপর নিচে, WUDLQ কিভাবে সাজাবো, ভালো করে শুনবে, কিভাবে আমরা সাজাচ্ছি সেটা দেখার চেষ্টা করবে। ফার্স্টে কেউ বেশি মানে মাথা খাটানোর চেষ্টা করবে না, এখানেও অনেকে কিন্তু ভুল করে ফেলে, সবার আগে লিখে নেবে মানে কি কি তার পজিশন, 20, 18, 1, 9, 14, এতে লজ্জা পাওয়ার কোনো কারণ নেই, কারণ যারা স্কোর হাই স্কোর করবে তারা লিখেই করবে।
কেউ মানে দৈব পদার্থ ব্রেন নিয়ে আসে না। যে বেশি ভাবতে যাবে তার ব্রেনে বেশি টাইম লাগবে না, আলটিমেটলি টাইম তো তার লাগছেই। ঠিক আছে, চলো। আর খুব বেশি প্র্যাকটিস হয়ে গেলে তখন হয়তো মুখে মুখে হতে পারে, সেটা খুব খুব রেয়ার চান্স, কারণ পরীক্ষার প্রেশার কাজ করে, পরীক্ষার সময় সবকিছু মাথায় আসে না। ঠিক আছে, মুখে এখন তুমি করতে পারবে অনেক কিছু, পরীক্ষা হলে করাটা অনেক বেশি জরুরি। ঠিক আছে, তো ভালো করে দেখো, তুমি যখন ওপরের প্রত্যেকটা জিনিস থেকে নিচের দিকে নামছো, তখন প্রত্যেকটাকে তুমি দেখো 3 করে বাড়াচ্ছ। 20 থেকে 23, 18 থেকে 21, 1 থেকে 4, 9 থেকে 12 আর 14 থেকে 17। যখনই তুমি বুঝে গেছো ট্যাক্সি, ট্যাক্সি মানে কি 20, 20 থেকে কত হবে? 23 হবে। আচ্ছা, এ এ 1, 1 আর 3 যোগ করলে কত হয়? 4 হবে। এক্স মানে স্যার 24, 24 আর 3 কত হয়? 27। এবার স্যার অনেকে বুঝতে পারছি না স্যার 27 মানে কি, তো সবাই এবার মন দিয়ে শোনো আমার কথা, কনসেপ্ট। 1 থেকে শুরু করে, 1 হচ্ছে এ, জেড হচ্ছে 26, জেড এর পরে আবার শুরু হয়ে যাবে কাউন্টিং এ থেকে, এ বি করে আবার কাউন্টিং হবে। তাহলে 26-এর পরে 27 আসবে এর জন্য, আর এর মান আমরা জানি 1। তাহলে যাহা 1 তাহাই 27, যাহা 2 তাহাই 28। কি করে পাবো স্যার? যখনই আমার কাছে কোনো 26-এর থেকে বড় সংখ্যা থাকবে, তখন আমরা 26 বিয়োগ করে দেবো, আর 26 বিয়োগ করে দিলে আমরা অরিজিনাল নাম্বারটা পেয়ে যাব। ঠিক আছে, এবার দেখো, যখনই আমি 24 পেয়েছি, 24 আর 3 27, 27 তো স্যার লিখবো না, 27 মাইনাস 26 মানে 1 লিখবো। আচ্ছা, আই, আই হচ্ছে স্যার 9, 9 আর 3 12, তাহলে কত হবে স্যার? 23, 23 মানে আমরা জানি ডব্লিউ প্রত্যেকের মধ্যে কমন আছে। তারপরে আমরা দেখবো 4, 4 ডি, এখানে নেই, এখানে নেই, ডি এখানে আছে, এখানে আছে। আচ্ছা, এবার দেখবো আমরা 1, 1 মানে এ, এখানে আছে, এখানে নেই, তাহলে এখানেও বাদ। অপশন নাম্বার কোনটা হবে? সবাই অপশন নাম্বার কোনটা হবে বলো? ডব্লিউ ডি এ এল, প্রত্যেকের অ্যান্সার সঠিক। বলো, বুঝতে পারলে কি পারলে না? ক্লিয়ার? আজকে আমি 3টে টাইপ করাবো ভেবেছিলাম, বাট আজকে একটা টাইপই সম্ভব হওয়া। ঠিক আছে, তাও হয়তো সবটা হবে না, তো অসুবিধা নেই, নেক্সট ক্লাসে আমরা টেনে দেবো। ঠিক আছে, আজকে যেহেতু তোমাদের পরীক্ষা সম্পর্কে অনেকটা ইনফরমেশন বেশি দেওয়ার ছিল, তোমরা অনেক কিছু জানতে চেয়েছো, তো ঠিক আছে, অসুবিধা নেই, পরের ক্লাসে আমরা সেটাকে মেকআপ করে দেবো। আচ্ছা, বুঝোনি একবার বলে দেবো? চলো দেখে নেওয়া যাক আরেকবার। চলো চলো বলে দিচ্ছি, চাপ নেই, চাপ নিয়ে কি হবে জীবনে। চলো, ট্যাক্সি, ট্যাক্সি মানে 20, 20 থেকে 3 যোগ করো, দেখো 20 থেকে 23 হচ্ছিল, প্রত্যেকটা 3 করে বাড়ছিল। আর টি এর মান কত বলো? টি এর মান হচ্ছে 20, আমরা জানি টি এর মান 20, তাই না? 23 হয়ে গেছে, এর মান 1, 4 হয়ে গেছে, এক্স এর মান 24, 24 আর 3 কত হয়? 24 আর 3 27 হয়। 27 কে আমরা কি করব? 26 বিয়োগ করে লিখবো, এক্ষুনি বলেছি না, যাহা 27 তাহাই 1, যাহা 28 তাহাই 2, তাই না? তো এখানে 1 হয়ে যাবে। তারপরে 9, 9 আর 3 12। এবার 23 কার জন্য স্যার? 23 ডব্লিউর জন্য, 4 কার জন্য? ডি এর জন্য, 1 এর জন্য, আর 12-র জন্য হচ্ছে এল, ডাব্লিউ ডি এ এল, অপশন নাম্বার এ কারেক্ট অ্যান্সার। বলো এবার, ক্লিয়ার? মন দিয়ে তোমরা দেখো, সবকিছু বুঝতে পারবে। ঠিক আছে, কি বললাম ভালো করে দেখো। থ্যাংক ইউ সুকন্যা। ঠিক আছে, একবার মন দিয়ে দেখো, তোমাদের ক্লাসের দিকে ফোকাস হওয়া জরুরি, নাকি আমি কি লিখছি কি লিখছি না। ঠিক আছে, তাতে কি হবে, তোমাদের মাথায় 100% ঢুকবে। তোমরা যদি চ্যাটের দিকে মন থাকে, তোমরা কিন্তু পরীক্ষায় 100% মাথায় ঢুকবে না। ঠিক আছে, ওকে, চলো, ওকে। সো সো আশা করি তোমরা যারা বাপ্পা বলছিলে, বাপ্পার আশা করি ক্লিয়ার হয়ে গেছে। চলো, এবার আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি। ঠিক আছে, এটা সিএইচএসএল বা এমটিএস কিছুতে একটা পড়েছিল, কারেন্ট ইয়ারই পড়েছিল। আমি তোমাদেরকে আজকে যা শেখালাম তার উপর বেস করে একটা হোমওয়ার্ক দিচ্ছি, ভালো করে শোনো। আজকে যা করালাম তার উপর বেস করে একটা হোমওয়ার্ক দিচ্ছি। HIMACHAL, হিমাচল, সেটাকে লেখা হয়েছে LSHCAMIH। ঠিক আছে, এটা লেখা হয়েছে। তোমাকে বলা হলো MAGNETIC, এটার কোড কি হবে? এটা বাড়ি থেকে তোমরা সলভ করে আসবে। তাহলে তোমরা এই সেশনটা শিখেছো কি শিখোনি সেটা আমার পক্ষেও বোঝা সম্ভব হবে, তোমাদের পক্ষেও বোঝা সম্ভব হবে। ঠিক আছে, এটা একটা ব্যাপার। আর একটা হোমওয়ার্ক দিচ্ছি, যদিও আমি এই টাইপটা শেখাই, মানে এই পার্টিকুলার থিমটা শেখাইনি, বাট তবুও যেটুকু শিখিয়েছি তার উপর বেস করে তোমরা এটা করতে পারবে।
আর নেক্সট ক্লাসে আমি জিজ্ঞেস করব প্রত্যেকের থেকে যারা অ্যাক্টিভ থাকবে তাদের সঙ্গে আমার কমিউনিকেশন তৈরি হবে, এবং তারা কিন্তু আলটিমেটলি শেষ দিন পর্যন্ত আমাকেই বলবে যে স্যার আলটিমেটলি হয়ে গেল জিনিসটা। ঠিক আছে, কারণ আলটিমেটলি তো পরীক্ষাটাই কথা বলে না, যতই আমি শেখাই বা না শেখাই পরীক্ষাই কথা বলবে। সো CAM কে, আচ্ছা এটাকে এফ করে দাও, এফ, আচ্ছা বাদ দাও, দাঁড়াও দাঁড়াও আমি এটাকে চেঞ্জ করে দিই। সো ব্যাংকারটাকে তোমার লেখা হচ্ছে, ধরে নাও ব্যাংকারটাকে লেখা হচ্ছে CAMKFR, ঠিক আছে? এটা লেখা হচ্ছে, তোমাকে বলা হলো ইন্ডিয়ান কি হবে, ইন্ডিয়ান এটার কোড কি হবে, এটাও তোমাদের বাড়িতে হোমওয়ার্ক আমার তরফ থেকে, ঠিক আছে? সো এখান থেকেই আমরা পরের দিন, ঠিক আছে? এখন না না পরীক্ষা হলে উল্টাবে কেন, ঠিক আছে? ঠিকঠাক ভাবে তোমরা যদি, আচ্ছা এটা উল্টে যাবে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, জাস্ট চলো। তো এটা হচ্ছে তোমরা এটা তো উল্টে যাবে বুঝেই গেছো, তুমি এমন করে ডায়ালগ লিখেছো, আমি তো ভাবলাম ছায়া প্রকাশনী ডায়ালগ লিখে ফেলেছো, ঠিক আছে? উল্টে দেখুন পাল্টে গেছে, চলো ওকে। তো এই হচ্ছে আমাদের পুরো বিষয়বস্তু আজকের সেশনের। এবার তোমাদের যদি কিছু বক্তব্য থাকে তোমরা বলতে পারো, না হলে আজকের ক্লাস আমরা এখানেই সমাপ্ত করব। দেখো মাঝে মাঝে হয়তো ক্লাসের টাইমিং একটু বেশি যেতে পারে, হয়তো 10 মিনিট 20 মিনিট এক্সট্রা যেতে পারে, বাট সেটা তোমাদের ভালোর জন্যই হবে, তার জন্য মানে দুঃখিত হওয়ার কোনো কারণ নেই। কিন্তু ক্লাস বোরিং হবে না, ক্লাসে প্রত্যেকদিন কিছু না কিছু নাম্বার নিয়ে যাবে, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তোমাকে বলছি। চলো, থ্যাংক ইউ সবাইকে। অন্বেষা, ভালো লাগলো শুনে। বাপ্পা, থ্যাংক ইউ। ওকে ওকে ঠিক আছে, এবং ক্লাসে বসি আমি তৈরি করে দেবো, এটা আমার আমার প্রয়াস, ঠিক আছে, আমার টিচিং স্কিল। চলো, ওকে, চলো। তোমার তরফ থেকে, তোমার তরফ থেকে হয়তো হচ্ছে, হয়তো আমার তো মনে হচ্ছে না এখানে কোনো প্রবলেম আছে। হ্যালো তোমার নেটওয়ার্কের কোনো সমস্যা থাকলেও থাকতে পারে। হ্যালো। থ্যাংক ইউ বরুণ, সবাইকে সবার মানে কমেন্ট দেখে আমার সত্যি মন ভরে গেল। অনেক ভালো বোঝা যাচ্ছে যে তোমাদের মধ্যে অনেকে সিরিয়াস ক্যান্ডিডেট আছো। যারা সিরিয়াস ক্যান্ডিডেট তারা এই ক্লাসের মর্ম বুঝতে পারবে, ঠিক আছে? আমি অ্যান্সার এখন বলবো না, নেক্সট সেশনে অবশ্যই আমি অ্যান্সার বলবো। এবং যারা আজ এই ক্লাস দেখেছো ভালো করে সত্যিকারে, তারা কিন্তু এর অ্যান্সার সবাই জানো, এর অ্যান্সার আমি না বললেও তারা করতে পারবে। তো আমার পড়ানো এইটুকু আমার ভরসা আছে। চলো, ব্যাংকারের পর লিখেছি CAMKFR, ওটা এফ, ঠিক আছে? ভালো করে পড়িনি, ওটা এফ হবে, ঠিক আছে? এফ ফর ফুচকা। চলো, এবার স্যার তোমাদের কিছু বলবেন, আমি এখানেই রাখছি, শেষ করছি। স্যারকে অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ আমাদের সঙ্গে স্যার একটা খুব সুন্দর ক্লাস আমাদেরকে উপহার দিলেন। এবং স্যার নেক্সট ক্লাস কবে অবশ্যই জানিয়ে দেবো। আজকে কোডিং ডিকোডিং এর ক্লাস করে আমার খুব ভালো লাগছে, বুঝতে একটুকু অসুবিধা হয়নি, আপনাদের শেখানোর ট্রিক্সটা খুব মজা লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, এভাবেই আমাদের পাশে থাকুন একদম। পুরো বিএসএসসিআই টিম তোমাদের সঙ্গে সবসময় ছিল, সবসময় আছে, সবসময় থাকবে। এবং তোমাদের বেটার লার্নিং, বেটার এডুকেশন, কোয়ালিটি এডুকেশন দেওয়ার জন্য যা যা করার প্রয়োজন, যা যা পরিবর্তন প্রয়োজন, সমস্ত কিছু আমরা সব সময় করে আসছি এবং করে থাকবো, কথা দিলাম। আজ থেকে নয়, 2017 সাল থেকে আমাদের পথ চলা শুরু হয়েছে তোমাদের জন্যেই, ঠিক আছে? স্যার এই ক্লাসের রেকর্ডিং কিভাবে পাবো? রেকর্ডিংটা আমাদের পেড ব্যাচের যারা আমাদের অ্যাপ ইউজ করছো, সেই অ্যাপের মধ্যে কিন্তু প্রত্যেক দিন আমাদের রেকর্ডিং এবং পিপিটি সবটাই আপলোড হচ্ছে। আমি স্যারকে একটু প্রসঙ্গক্রমে অনুরোধ করে রাখবো, স্যার আপনি যেই যেগুলো লিখলেন এই পিডিএফটা আমাদেরকে একটু স্যার পাঠিয়ে দেবেন, যাতে আমরা আপলোড করে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমি এটার অ্যানোটেশন সমেত পাঠিয়ে দেবো যাতে ওরা নোট বানাতে পারে। একদম একদম একদম, বেশ। তো ঠিক আছে, থ্যাংক ইউ। আগামীকাল তোমাদের জেনারেল স্টাডিজ এর আরো একটি ক্লাস থাকছে, আজকে যেমন রিজনিং ছিল,
তো একেবারে টানা 10 দিন তোমাদের ফ্রি ক্লাস, আজকে তার তৃতীয় দিনের ক্লাস সম্পন্ন হলো, এখনো 7টা ক্লাস বাকি আছে, একসাথে আমরা চলবো। যারা মনে করছো যে একটা সরকারি চাকরি প্রয়োজন, আজকে আশা করি ক্লাসের প্রথমেই বুঝতে পারলে যে একটা রিজনিং সাবজেক্টের ওপর ভিত্তি করে কতগুলো পরীক্ষা তুমি যদি চাও ক্র্যাক করতে পারো, ভালো একটা নাম্বার ক্যারি করতে পারো, সাকসেস পেতে পারো। ঠিক আছে, তো এভাবেই প্রত্যেকটা জায়গা, ঠিক আছে, আমরা কিন্তু তোমাদের সামনে সব সময় তুলে ধরবো যাতে তোমরা এগিয়ে থাকতে পারো। যারা এখনো অব্দি বিএসএসসিআই এর সঙ্গে যুক্ত হওনি তাদেরকে জানিয়ে রাখি, পেইড ব্যাচের ক্লাস আমাদের শুরু হচ্ছে ঠিক ফ্রি ক্লাস শেষ হওয়ার পর, অর্থাৎ আগস্টের প্রথম দিন থেকে। তো অলরেডি এটা পেইড ব্যাচের স্টুডেন্টরাও ক্লাস কিন্তু করছে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো ইন্ট্রোডাক্টরি পার্ট চলছে এবং একেবারে ফুল ফ্লেজে শুধুমাত্র পেইড ব্যাচের ক্লাস কিন্তু 1 আগস্ট থেকে শুরু হচ্ছে। যারা এখনো এনরোল করোনি অবশ্যই এনরোল করে নাও, আমাদের দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করো আর নিজের সাফল্যের জন্য এগিয়ে থাকো, লড়তে থাকো, পড়তে থাকো, নিজের জীবন গড়তে থাকো। আজকে এই পর্যন্তই, সকলকে শুভরাত্রি। দেখা হবে আগামীকাল ঠিক সন্ধে 7:30টায়, আর প্রতিদিন বিকেল 3টেই তোমাদের জন্য কিন্তু ম্যাথ, ইংলিশ এবং রিজনিং এর অ্যাসাইনমেন্টস আর টপ 10 কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের গ্রুপে দেওয়া হচ্ছে। যারা এখনো আমাদের গ্রুপে যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যেও। ভালো থেকো, ধন্যবাদ।